So today is the second lecture of strength of material. Okay, we have already done the first class where we have discussed all kinds of loads mainly, right? যত রকমের লোড আর কোন লোডটাকে কি বলবো, কোন ডাইরেকশনে কাজ করছে সব আমরা ডিসকাস করেছি, রাইট? সো দিস ইজ দি সেকেন্ড ক্লাস, লেট আস স্টার্ট। যারা ওয়াইটিতে ইউটিউবে পরে দেখছো ভিডিওটা, একটা জিনিসের জন্য সরি আগে থেকে বলে দিচ্ছি, আমি সিটিতে থাকি 4 রাস্তার মোড়ে, তো একটুখানি গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে। এটা ইভিনিংয়ে ক্লাস নিচ্ছি, সো একটুখানি নয়েজটাকে যদি কিছু আসে এটা একটুখানি অ্যাভয়েড করবে গাইজ, ওকে? তো দেখো, আমি আগের দিন বলেছিলাম যে আমাদের সাবজেক্টের নাম কি, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, তাই তো? স্ট্রেংথ অফ মেটেরিয়াল, রাইট? স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, রাইট? তাহলে এইখানে কথাটা আমি বলেছিলাম যে স্ট্রেংথ শব্দের একটা মিনিং আছে, রাইট? স্ট্রেংথ ওয়ার্ডটার একটা মিনিং আছে। কাকে স্ট্রেংথ এক্স্যাক্টলি বলছি সেটাও তো বুঝতে হবে, তাই না? তাহলে আমরা এখন ফার্স্টে আমরা কি স্ট্রেন ওয়ার্ডটার কি পড়ব, কাকে বলে সেটা পড়ব, ঠিক আছে? এইগুলোই কিন্তু সিম্পল জিনিস, বাট এইগুলোই ইন্টারভিউতে দেখবে তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করবে গাইজ, ওকে? ফাইন। তা যে সাবজেক্টটা পড়ছো, কেন পড়ছো, কী জন্য পড়ছো, কোথায় অ্যাপ্লিকেশন, এগুলো যদি না বুঝো সেই সাবজেক্টটা তো মুখস্থের মতন হবে না। ইঞ্জিনিয়ারিং কিন্তু এরকম নয় একদমই, ওকে? তাহলে লেখো স্ট্রেংথ বলতে কী বোঝা যাচ্ছে, লেখো দ্য ম্যাক্সিমাম or limiting value of stress that a material can withstand, WITHSTAND, ওকে? উইদাউট, এগুলো কোনো বইতে কিন্তু পাবে না, হ্যাঁ? উইদাউট failure is called strength of material, ওকে? সাবজেক্টটার নাম স্ট্রেংথ অফ মেটেরিয়াল, কিন্তু আমরা এটা কিসের ডেফিনিশন বলছি, যে স্ট্রেংথ কাকে বলে একটা মেটেরিয়ালের, সেটার ডেফিনিশন লিখছি, ঠিক আছে? ওকে, স্ট্রেংথটা কার, মেটেরিয়ালের কথা এখানে বলছে। তাহলে ভালো করে দেখো কি লিখলাম, দ্য ম্যাক্সিমাম অর লিমিটিং ভ্যালু অফ কার, স্ট্রেসের ভ্যালু। এবার স্ট্রেসটাই তো আজকে পড়বো, স্ট্রেসটা এখনো পড়োনি তোমরা, তাই না? তাহলে স্ট্রেসের যেটা ম্যাক্সিমাম মান হবে, যেটা কিনা একটা মেটেরিয়াল উইথস্ট্যান্ড করতে পারবে, মানে উইথস্ট্যান্ড মানে কি, এর বাংলা হচ্ছে সহ্য করা, ঠিক আছে? একটা মেটেরিয়ালের, যে কোনো মেটেরিয়াল একটা সহ্য ক্ষমতা থাকে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম সে যতটা স্ট্রেস সহ্য করতে পারবে ফেলিওর হওয়ার আগের পয়েন্টে। ফেলিওর হওয়া মানে কি, একটা তোমার বাড়িতে টেবিল আছে বা চেয়ার আছে, ঠিক আছে? যারা পাতলা চেয়ার কিনেছো, ঠিক আছে, আসে না চেয়ার বিক্রি করতে, জামা কাপড় দিয়ে কেন, এগুলোর কোয়ালিটি পাতলা হয়, তো ওটা কতটা স্ট্রেস সহ্য করতে পারবে, ঠিক আছে? ফেলিওর হওয়ার আগে মানে ভেঙে যাওয়ার আগে, ওকে? সেটাকে আমি বলবো যে ওই মেটেরিয়ালটা স্ট্রেংথ। বুঝতে পারলে? ক্লিয়ার? স্ট্রেসে আমরা আসছি, স্ট্রেসের ডিফিনিশন পড়ছি, এবার এক্সাম্পল নিয়ে পড়বো আমরা, সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ফাইন, ওয়েট করো, হ্যাঁ, খুব সুন্দর এক্সাম্পল নিয়ে বলবো এক্ষুনি। এবার লেখো স্ট্রেংথ অফ মেটেরিয়াল, স্ট্রেংথ অফ এ মেটেরিয়ালের স্ট্রেংথ আর কি, ঠিক আছে? সাবজেক্টটার নাম স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ওটা কিন্তু নয়, বারবার বলছি, কিন্তু আমরা স্ট্রেংথ কাকে বলে সেটা বোঝার চেষ্টা করছি, ওকে? স্ট্রেংথ অফ এ মেটেরিয়াল ইজ ফিক্সড, মানে এই মানটা, স্ট্রেংথটা কিন্তু একটা মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু ফিক্সড হয়, যে ও এতটাই সহ্য করতে পারবে, এটাই বলছে আর কি, হ্যাঁ? বাট স্ট্রেস ইনডিউসড depends on load, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইন্টারভিউ লেভেল জিনিস, যে বলছি যে স্ট্রেংথ যে ওয়ার্ডটা আছে আমরা পড়ছি, যে কোনো মেটেরিয়ালের এটা কিন্তু ফিক্সড হয়, ঠিক আছে? এটার মানটা কিন্তু ফিক্সড হয়, যে একটা মেটেরিয়াল আছে এতটাই তার ম্যাক্সিমাম সহ্য ক্ষমতা, সেটাই হচ্ছে স্ট্রেংথ, ওকে? বাট স্ট্রেস, ভালো করে দেখো, বাট স্ট্রেস ইনডিউসড ডিপেন্ডস অন লোড, কিন্তু একটা বডির মধ্যে স্ট্রেস কতটা ইনডিউসড হবে সেটা কার ওপর ডিপেন্ড করবে বাবা, সেটা লোডের ওপর, ঠিক আছে? আমরা স্ট্রেস নিয়ে এক্ষুনি পড়বো আমরা সব, ঠিক আছে? আগের দিন আমরা ডিসকাস করিনি স্ট্রেস কাকে বলে, ঠিক আছে? ফাইন, এইটুকুনি বুঝলে সবাই, লিখেছো? এইবার দেখো, খুব একটা আমি ভালো এক্সাম্পল দিচ্ছি, ওকে? ভালো করে দেখো,
ধরো একটা মানুষ আছে, ওকে, একটা মানুষ আছে, তোমাদের একটা বন্ধু আছে, ওকে, মিস্টার এ, ওকে, আমি ধরে নিচ্ছি মিস্টার এ, ওকে, মিস্টার এ, এ খুব শক্তিশালী, খুব চেহারাবান, ওকে, ফাইন, এটা হচ্ছে মিস্টার এ, ওকে, ধরে নাও ও 100খানা পাঞ্চেস নিতে পারবে, 100খানা পাঞ্চেস, পাঞ্চেস মানে ঘুষি, ঠিক আছে, 100খানা পাঞ্চেস সে নিতে পারবে, ওকে, মানে সে তার সহ্য ক্ষমতা আছে আর কি নিতে পারার, ঠিক আছে। এইবার ওর কাছে একটা ব্যক্তি এলো, বি ব্যক্তি এলো, ঠিক আছে, আর একটা বি ব্যক্তি এলো, ওকে, ফাইন, একটা বি ব্যক্তি এলো ওকে মারার জন্য, ঠিক আছে, ও এ ব্যক্তিটাকে মারবে, ঠিক আছে, ভালো করে শোনো, ঠিক আছে। এইবার তোমরা বুদ্ধি করে বলতে পারবে, এই যে আমি বলছি যে এ ব্যক্তিটা যেটা আছে ও 100খানা ঘুষি সহ্য করতে পারবে নিজের মধ্যে, তাহলে এটা কাকে ইন্ডিকেট করছে? এই যে এক্ষুনি উপরে ডেফিনিশনে পড়লাম, ভালো করে দেখে বলতে পারবে কেউ বুদ্ধি করে কাকে বলছে এখানে? এইখানে এই যে 100খানা পাঞ্চ সহ্য করতে পারবে, এটা কি বলছে হচ্ছে ওর স্ট্রেংথ, এই লোকটার স্ট্রেংথ। তার মানে সে যদি এর থেকে বেশি ঘুষি পায়, ইয়ে খায়, কী হবে? সে পড়ে যাবে, উল্টে পড়ে যাবে, ঠিক আছে, এত অবধি সহ্য করে নিতে পারবে, তার মানে এর বেশি আর পারবে না, এটার মানে তো এটাই। তো সিমিলারলি যে কোনো মেটেরিয়ালেরও স্ট্রেংথটাও সেটাই বোঝায় যে এতটা সে সহ্য করতে পারবে, এর বেশি কিন্তু আর সহ্য করতে পারবে না, এই ভ্যালুর বেশি, তাহলে কিন্তু ফেলিওর হয়ে যাবে। এইবার ধরো এই যে ব্যক্তিটা আছে, এবার কি করলো, একে 20খানা ঘুষি মারলো, ঠিক আছে, 20খানা পাঞ্চ মারলো। আমাকে তোমরা এইটা একটা কথা বলো যে 20খানা পাঞ্চ মারার ফলে এই ব্যক্তিটা কি উল্টে যাবে না এ দাঁড়িয়ে থাকবে এখনো? এইটুকুনি বলো, কমন সেন্স যেটা এখনই পড়ালাম, রিপ্লাই করো, হ্যাঁ, এইটুকুনি আমাকে বলো কি হবে। এই যে 20খানাকে ঘুষি মারছে, আরও সহ্য ক্ষমতা হচ্ছে 100খানা, ও কি তখনও কি দাঁড়িয়ে থাকবে নাকি ওকে পড়ে যাবে, ফেলিওর হয়ে যাবে? পড়ে যাবে মানে ফেলিওর হয়ে যাবে, কোনটা হবে বলো? নিজেদের বুদ্ধি দিয়ে বলো কি হবে। এখানে কোনো মুখস্থ বিদ্যার নেই, যা পড়বে পুরোটাই কিন্তু লজিক্যালি পড়বে। কি হবে বলো কমন সেন্স দিয়ে? আগের দিন তোমরা ভালো ভালো উত্তর দিয়েছিলে, চুপচাপ থেকে লাভ নেই, বলো কি হবে। হুম, কেউ পারবে বলতে? স্যার দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে থাকবে, তাই তো, বাকিরা চুপচাপ ভাবছে যে কি হবে, ঠিক আছে। তার মানে ইঞ্জিনিয়ারিং আইডিয়া যদি না করো, আইকিউ লেভেল কিন্তু এইখানে ইঞ্জিনিয়ারিংয়ে আইকিউ লেভেল দরকার, ঠিক আছে, আইকিউ লেভেল, মার্কস তো দরকারই, আইকিউ লেভেল যদি না হয় খুব অবস্থা খারাপ, ঠিক আছে, মাথায় রেখো। এটাই নতুন স্টার্ট, জীবনে কেরিয়ার স্টার্ট করা। তার মানে লোকটা এখানে যখন 20খানা যখন পাঞ্চ করছো, কি হবে, ও তখন এখানে তখনও দাঁড়িয়ে থাকবে, 20খানা পাঞ্চ খেয়েছে, কিন্তু কি হবে, ওর মধ্যে কি হবে, একটা স্ট্রেস জেনারেট হবে, ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স জেনারেট হবে, তাই না? তুমি যত একে মারা বাড়বে তত কি হবে, ওর মধ্যে স্ট্রেস জেনারেট হবে, কি জেনারেট হবে ওর মধ্যে? স্ট্রেস, ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স জেনারেট হবে, তাই না, সহ্য ক্ষমতা, তাই তো, চেষ্টা করবে যে যতগুলো পাঞ্চ খাচ্ছে সেটা নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করবে, তাই না, রাইট, ফাইন। এইবার যখন 21, 22 এভাবে মারতে থাকবে, 50, 60, 70, 80, 90, 100, তার মানে কি স্ট্রেস লেভেলটাও তত বাড়তে থাকবে, ঠিক আছে। যত বেশি তুমি পাঞ্চেস মারছো ওর মধ্যে কত স্ট্রেস লেভেলটা বাড়তে থাকছে, ভালো করে শুনবে গল্পটা, আর কখনো ভুলবে না তাহলে, ফাইন। দিয়ে যখনই তুমি 101খানা পাঞ্চ মারবে, ও কী হবে, একদম ফেল করে যাবে, ঠিক আছে, একদম পুরো উল্টে পড়ে যাবে, ব্যাস, ঠিক আছে। এইটাই হচ্ছে স্ট্রেস আর স্ট্রেংথের মধ্যে ডিফারেন্স। তাহলে আমরা যদি এবার আসি, এবার তাহলে দাঁড়াও সব ডেফিনিশন লেখাবো, ঠিক আছে, ফাইন, ঠিক আছে, এবার লেখো তাহলে। এর মধ্যে ভালো করে শোনো, হ্যাঁ, এই স্ট্রেসের আমরা সাইন এর পরে একটুখানি পরে আসবো আর কি এই জিনিসগুলো। এই স্ট্রেস ইনডিউসড, তার মানে স্ট্রেস ইনডিউসড, এই বডির মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেস ইনডিউসড কত, এটা ম্যাক্স লিখছি, হ্যাঁ, এই বডিটা কত বেশি ম্যাক্সিমাম স্ট্রেস নিতে পারে না, 100খানা পাঞ্চ, তাই তো, এটা আমরা জানি, এটাই হচ্ছে স্ট্রেংথ, এটাই হচ্ছে স্ট্রেংথ, যে বডিটা ম্যাক্সিমাম স্ট্রেস যতটা সহ্য করতে পারবে সেটাই হচ্ছে স্ট্রেংথ, মাথায় রাখবে। তার মানে 100খানা পাঞ্চই তো ম্যাক্সিমাম নিতে পারতো, এখানে ম্যাক্স লিখেছি, দেখো এটা হচ্ছে আই ফর ইনডিউসড, ঠিক আছে, আই ফর ইনডিউসড, ওকে, ফাইন, লিখে না ফটাফট। এইবার এটা কেন দরকার, এগুলো কেন আমরা পড়ছি? এটা এই কারণেই দরকার যে সব সময় আমরা চাই যখন একটা বডি ডিজাইন করি, পৃথিবীতে যা তোমরা দেখছো চারিপাশে সব বডি অবজেক্ট যা আছে
সব কিছুই তো ডিজাইন করা হয়, ব্রিজ হোক, গাড়ি হোক, যা হোক, ঠিক আছে, সব কিছুই ডিজাইন করা হয় সেফ লিমিটে ডিজাইন করা হয়, যাতে সেই অবজেক্টটা কি হয়, সেফলি কাজ করে, যে পারপাসের জন্য তুমি ডিজাইন করছো, তাই না, তার যেটা ফাংশন আর কি। তাহলে তাকে আমাকে সেফ রাখতে হবে। তাহলে আমি কখনোই চাইবো না যে 100খানা বেশি পাঞ্চের বেশি খাক, তাই না, যতটা ম্যাক্সিমাম স্ট্রেস ইনডিউসড কখনোই আমি চাইবো না তার থেকে বেশি হোক, তার থেকে কি অলওয়েজ চাইবো কম হোক। তাহলে আমি বলতে পারি যে যদি ডিজাইনটাকে সেফ ডিজাইন করতে হয়, সেফ ডিজাইন মানে ফেলিওর যাতে না হয়, ঠিক আছে, ডিজাইনটা যদি সেফ হয়, করতে হয়, তাহলে অলওয়েজ আমার কি করতে হবে, এই স্ট্রেস ইনডিউসড বডিটার স্ট্রেস ইনডিউস সবসময় লেস দ্যান ইকুয়াল টু হতে হবে কি স্ট্রেস ইনডিউসড ম্যাক্সিমামের থেকে, তাই না, রাইট। তার মানে কি এ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ যতক্ষণ সে 100খানা পাঞ্চের কম পাঞ্চ খাবে, 60খানা পাঞ্চ খেলেও দাঁড়িয়ে থাকবে, 70খানা পাঞ্চ খেলেও দাঁড়িয়ে থাকবে, তাই না, কিন্তু বডির ক্ষেত্রে স্ট্রেস যেটা ইনডিউস সেটা বাড়তে থাকবে, বুঝতে পারলে কি পারলে না। কিন্তু যখনই এর বডিটার মধ্যে, ঠিক আছে, 100 ভ্যালু পেরিয়ে যাবে তখনই কি ও আর সেফ লিমিটে থাকলো না, তাই না, ও কী হবে, ফেলিওর হয়ে যাবে, তাই তো, ফেল করে যাবে। তার মানে এই যে ইনডিউসড স্ট্রেস যদি বেশি হয় তার থেকে স্ট্রেস, এটা স্ট্রেংথ লিখলাম কারণ তোমরা বুঝতে পারছো যে এইটা মানি ম্যাক্সিমাম ইনডিউস স্ট্রেস মানি কাকে বলা হয়, তাকে স্ট্রেংথ বলবো। তাহলে এই কন্ডিশন যখনই হয়ে যাবে যে বেড়ে যাবে, তখনই কী হবে, মেটেরিয়ালটা কী হবে, ফেলিওর করে যাবে, মেটেরিয়ালটা কী হবে, ফেলিওর করে যাবে, বুঝতে পারলে। তাহলে আমরা কেন এই স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়ছি, উদ্দেশ্যটা কি, কোনো একটা যা কিছু জিনিস দেখছো, ঠিক আছে, জগতে ডিজাইন করতে গেলে কিন্তু এই কনসেপ্টগুলো লাগে, তাই না, তোমাকে আগে ডিজাইন করতে হবে, তার জন্য তোমাকে কি সেফ ডিজাইন করতে হবে। আর সেফ ডিজাইন মানে কি, তোমাকে জানতে হবে কতটা নিতে পারবে, সহ্য ক্ষমতা কতটা, ম্যাক্সিমাম লিমিট কত, তার মধ্যেই ডিজাইন করতে হবে। তুমি কখনো চাইবে না সে ফেলিওর হোক, তাই না, তাহলে তো দুদিন পরেই কিনবে, দুদিন পরেই সেটা ফেল করে যাবে, তাই না, এরকম জিনিস কি কেউ কিনবে বলো, এরকম জিনিস কি তুমি বিক্রি করতে পারবে, তাই না। তাই জন্য কিন্তু সমটা পড়া, যেটা তোমরা আবার কন্টিনিউশন পাবে হচ্ছে ডিজাইন অফ মেটেরিয়ালে, ঠিক আছে, পরের 6 সেমিস্টারে। ওকে, তাহলে এবার স্ট্রেসের ব্যাপারে আমরা একটু এবার পড়ি, ঠিক আছে, আরও ডিটেলে। তাহলে স্ট্রেসের ডেফিনিশনটা কি লিখবো, দেখো স্ট্রেস সমান কি হবে, তাহলে স্ট্রেস ইজ ডিফাইন্ড অ্যাজ internal resistance লিখছো, ইন্টারনাল রেজিস্টিভ লেখো, হ্যাঁ, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স পার ইউনিট এরিয়া। কি বললাম, স্ট্রেস ইজ ডিফাইন্ড অ্যাজ ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। এক্ষুনি আমি বলছিলাম যে কি, যখন পাঞ্চেসগুলো মারছো, লোকটা যখন পাঞ্চেস মারছো এই লোকটাকে, তখন ওর মধ্যে কি জেনারেট হচ্ছে, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, মানে বডিটার ভেতরে সে কি করছে, বাইরে থেকে যে ওকে যে পাঞ্চটা করছে সেটাকে রেজিস্ট করার চেষ্টা করছে, হ্যাঁ কি না, তাই না, সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে, রাইট, পার ইউনিট এরিয়া। ওকে, মানে এটা ডিভাইডেড বাই কী হবে, এরিয়ার দ্বারা ডিভাইডেড হবে, ওকে ফাইন। তার মানে দেখো যে এরকম একটা যদি আমি বডিও আঁকি, ঠিক আছে, সিমিলারলি এরকম যদি একটা বডি ইমাজিন করো, ওকে, একটা সিলিন্ড্রিক্যাল বডি, যেমন একটা সিলিন্ড্রিক্যাল ধরে না বডি আছে, ওকে, আমি কি বলেছি এখানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ইউজ করবো, সব জায়গায় লোড, তাই তো। আচ্ছা, আগের দিনই পড়িয়েছি এই রকমের যদি যখন আমি লোড দিচ্ছি তখন এটাকে কী লোড বলবো, এটাকে টেনসাইল লোড না কম্প্রেসিভ লোড, বাইরের দিকে যদি অ্যারো দিই, দেখো সব পড়িয়েছি, দেখো যদি আগের ক্লাস 1টা তোমরা এখন দেখবে, ঠিক আছে, যারা নিউ আছো গাইজ, এ দেখো সব পড়িয়েছি। তাহলে দেখো এটা কী ধরনের লোড দিচ্ছি, এটা টেনসাইল লোড, তাই তো, বাইরের দিকে দিচ্ছি, রাইট, ডিরেকশানটা হচ্ছে বাইরের দিকে, তাই তো, তাহলে এটা টেনসাইল লোড দিচ্ছি। আর অবভিয়াসলি নর্মাল লোড, সব লোডের ডিসকাশন আগের দিন আমরা করেছি, রাইট, দুদিকে দিতে হবে, রাইট। এইবার কি এই বডিটা কী করছে, এই বডিটাকে কী করছে, দুদিকে টানার চেষ্টা করছে, এলংগেট করার চেষ্টা করছে, তাই না, বাড়ানোর চেষ্টা করছে, রাইট, ফোর্সের অ্যাপ্লিকেশনের ফলে। তাহলে দেখো আমি যদি এইখানে সেকশনটা ধরি একটা জায়গায়, এইখানটা আমি যদি একটা সেকশন ধরি, সব কিছুই কিন্তু যা হয় মাথায় রাখবে মলিকুলার লেভেলে হয়, কী লেভেলে হয়, মলিকুলার লেভেলে। তাহলে এখানে অত অসংখ্য মলিকুলস আছে গাইস, এখানে তো অসংখ্য মলিকুলস আছে, ওকে। তোমরা মেটেরিয়াল সায়েন্স সাবজেক্টটা কেন ইম্পর্টেন্ট,
এই মেটেরিয়ালের ব্যাপারে ডেপথে জানতে পারবে মলিকুলার লেভেলে কি হয় না হয়, ঠিক আছে। আর যারা পাস করার জন্য পড়বে থিওরি মুখস্থকে উগলে দেবে, লাভের লাভ কিছুই হলো না, সার্টিফিকেটটা নিল, ওই যে করে পাস করলো তাদের খুব খুশি, ঠিক আছে। তো এরকম বোকামি করো না, সাবজেক্টগুলো ফিল করে পড়ো একটা ভালো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। সব করা সাবজেক্ট খুব ইন্টারেস্টিং। তাহলে দেখো এই মলিকুলার লেভেলে আছে, তাহলে সবসময় এদের প্রবণতা কী হবে, এদের টেন্ডেন্সি কী হবে, যে একসাথে মলিকুলগুলো ইনট্যাক্ট বন্ডে থাকার। ওকে ফাইন, তোমরা এটা মেটেরিয়াল সায়েন্সে পড়বে ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারই। ওকে, তাহলে এরা কী হবে, এরা ছাড়তে চাইবে না, এইগুলো কি বলবে, না আমি তোকে ছেড়ে যাবো না, ঠিক আছে। এই মলিকুলগুলো সব কি বন্ডেড থাকে, ঠিক আছে, এরকম বন্ডিং করে থাকে, রাইট। ঠিক আছে, জাস্ট ফর এক্সাম্পল বলছি, মেটেরিয়াল সায়েন্সে পড়বে। ওকে, এইভাবে বন্ডিং করে থাকে। তাহলে এরা কি বলবে, যেতে চাইবো না। তার মানে কি, দেখো যখন তুমি এখানে ফোর্স অ্যাপ্লাই করছো এই মলিকিউলটাকে টানার চেষ্টা করছো, তাই না, এদিকে, রাইট। কিন্তু পাশের যে মলিকুলটা আছে সে বলছে কি, না আমি তোকে ছেড়ে যেতে দেবো না। তাই জন্য কি এই দিকে যখন টানছে, ঠিক আছে, এই উল্টো দিকে একটা কি ইন্টারনাল রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, আর দিয়ে লিখছি, ঠিক আছে। এই যে পি হচ্ছে তোমার অ্যাপ্লাইড ফোর্স। ওকে ফাইন, তো বা লোড যাই বলো আর কি। ওকে, তো তুমি যখন এখানে অ্যাপ্লাই করছো তখন কি অপোজিট সাইডে কি বাধা দিচ্ছে, মানে কি বন্ডটা না ভাঙার চেষ্টা করছে, তাই না। সিমিলারলি যখন এখানে দেখছো এই 20খানা পাঞ্চ মারছে, 30খানা, সেম সেম কনসেপ্ট, তাই না। বাট একটা টাইম পরে তুমি যদি লোডের ভ্যালু যদি বাড়াতে থাকো, ঠিক আছে, তারপরে কি একটা টাইমের পরে ফেলিওর আসবেই, তাই না, যত মান বাড়াবে। এটাই হয়, একটা টাইম অবধি রেজিস্ট্যান্স অফার করতে পারবে, কত টাইম অবধি, যতটা তার স্ট্রেংথ আছে, এই যে 100খানা পাঞ্চ খাওয়ার সহ্য ক্ষমতা আছে, ততক্ষণই এ যেমন রেজিস্ট্যান্স অফার করতে পারবে। সিমিলারলি এই মেটেরিয়ালের যা স্ট্রেংথ, ততটা লিমিট অবধি কি ও রেজিস্ট্যান্স অফার করতে পারবে, ঠিক আছে ফাইন। আর তার এর মধ্যেই কি ডেভেলপ হচ্ছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স ডেভেলপ হচ্ছে। কথাটা বুঝতে পারলে তাহলে ইন্টারনাল কেন বলা, কেন বডিটির ভেতরে ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। অ্যাপ্লাইড যে লোড তার এগেনস্টে কি বডিটা নিজস্ব ইন্টারনাল রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, ঠিক আছে, পার ইউনিট এরিয়া, ঠিক আছে। এটা দেখো এরিয়া ক্রস সেকশন নিয়েছি, যে এটা এরিয়া ক্রস সেকশন, এটা হচ্ছে আমার এরিয়া, দেখো সার্কুলার এরিয়া নিয়েছি, তাই না। আগের দিনই পড়েছি যে ক্রস সেকশন কোনগুলোকে বলবো, তাই না। এটাই আমার হবে এরিয়া ক্রস সেকশন। ক্লিয়ার, ফাইন, বুঝতে পারলে তাহলে স্ট্রেসের কনসেপ্টটা, স্ট্রেংথের কনসেপ্টটা আশা করছি পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে বলেছি। কলেজের 50%টা বলবে না, ঠিক আছে। বাট এইগুলো যদি না জানো তাহলে সাবজেক্টটা কী জানলে। ক্লিয়ার, তাহলে স্ট্রেংথ বলতে কী বুঝছি, স্ট্রেস। তাহলে তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করছো তোমার বডির মধ্যে কিন্তু স্ট্রেস ডেভেলপ হচ্ছে, ওটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। আর তুমি ম্যাক্সিমাম যখন এই স্ট্রেংথ যতটা নিতে পারবে, সে ওই পয়েন্টে যখন ক্রস করবে তখন বডিটা ফেলিওর করবে, ঠিক আছে ফাইন। তাহলে ক্লিয়ার, ঠিক আছে এতটা। আর তাহলে এবার ফর্মুলা তাহলে কী হবে গাইস, তাহলে লেখো স্ট্রেস সমান, এবার দেখো স্ট্রেস দু রকম হয়, ঠিক আছে ফাইন। এখানে আমরা যেটা পড়বো আর কি, দেখো আমরা এখানে এখন দেখো ডিভিশন করেছিলাম লোডের ডিভিশন যখন করেছিলাম, দেখো এই এই পাতাতে নয়, এই দেখো একটা হচ্ছে নর্মাল লোড, একটা হচ্ছে শিয়ার লোড, ঠিক আছে। তাহলে যখন নর্মাল লোডের অ্যাপ্লিকেশান হচ্ছে, মানে এখন যেটা কি করলাম, এখন সেটা টেনসাইল ফোর্সের অ্যাপ্লিকেশান করলাম, টেনসাইল কার মধ্যে আসছে, নর্মাল লোডের মধ্যে, ঠিক আছে, তখন আমি সেটাকে বলবো নর্মাল স্ট্রেস। আর যখন আমরা শিয়ার নিয়ে কথা বলবো, শিয়ার লোড নিয়ে, তখন ওটাকে বলবো যে শিয়ার স্ট্রেস। মানে তুমি শিয়ার লোড যদি অ্যাপ্লাই করো তাহলে কি শিয়ার স্ট্রেস জেনারেট হবে, আর যদি নর্মাল লোড অ্যাপ্লাই করো বা টেনসাইল বা কম্প্রেসিভ ফোর্স যদি অ্যাপ্লাই করো তাহলে সেটা নর্মাল স্ট্রেস ডেভেলপ হবে, ঠিক আছে ফাইন। তাহলে এইখানে দু রকম জিনিস ইউজ করবো, এইটা হচ্ছে নর্মাল স্ট্রেসের সিম্বল, ঠিক আছে, সিগমা। ওকে, আবার লিখছি সিগমা, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল স্ট্রেসের, যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইউজ করবো চ্যাপ্টারে, একটা জায়গায় একটা অঙ্ক টাইপ ছাড়া আর কি, এক দুটো জায়গা ছাড়া আর কি। আর যদি শিয়ারের কথা আসতো তাহলে এটা আমি অর দিয়ে লিখছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা আমরা কি টাও দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা টাও, ঠিক আছে। এটা হচ্ছে শিয়ার স্ট্রেস, এটা হচ্ছে নর্মাল স্ট্রেস, এটা হচ্ছে শিয়ার স্ট্রেস, অর দিয়ে লিখলাম। কিন্তু ফর্মুলা দুটো ক্ষেত্রে তো এক, কারণ এই বস্তুটা তো স্ট্রেসই, তাই না। তাহলে কি লিখবো, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, আইআরএফ লিখলাম, হ্যাঁ তোমরা পুরোটা লিখবে, ঠিক আছে। ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স পার ইউনিট এরিয়া, মানে পার এরিয়া, ঠিক আছে, একক এরিয়া। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমার জেনারেল একটা ফর্মুলা, ঠিক আছে ক্লিয়ার, বোঝা গেল। এইবার প্রশ্ন মনে আসবে যে এরিয়াটা কোনটা হয়, বারবার বললাম, দেখো যে এরিয়াটা রেজিস্ট্যান্স অফার করছে, এরিয়াটাই তো রেজিস্ট্যান্স অফার করছে, দেখো তো এটাই তো এই এরিয়াটা ক্রস সেকশন, তাই না। এবার দেখো যদি এই মেটেরিয়ালটা ধরে নাও ফেলিওর করে যায়, কীভাবে ফেলিওর করবে, দেখো ফিল করো সাবজেক্টটাকে, যদি মেটেরিয়ালটা যদি ফেল করে যায়, আমি এমন একটা সিচুয়েশান ধরছি
যখন এখানে তুমি লোডের মানটা এত বাড়িয়ে দিয়েছো, ও আর রেজিস্ট করতে পারলো না, যে মেটেরিয়ালটা ব্রেক করে গেল, ঠিক আছে, এখান দিয়ে কীভাবে ব্রেক করে যাবে, এইভাবে ফেলিওরটা করবে। তাহলে দেখো তো কীভাবে হবে জিনিসটা, তাহলে কি এইভাবে হবে, তাহলে কি এইভাবে হবে, দেখো তো, এই দেখো দুটো পার্ট এইভাবে কি বেরোবে, দেখো তো, একটু ইম্যাজিন করো, হ্যাঁ, দেখো তো, এই যে দুটো কি এইভাবে ব্রেক করে বেরোবে, দেখো তো এখান থেকে ভেঙে যাবে, ঠিক আছে, ফেলিওর করে যাবে। এবার হচ্ছে এরিয়াটা কোনটা, এই যে এরিয়াটা, এই ভ্যালু তো নিতে হবে, এই ভ্যালুটা কোনটা, তোমরা এবার নিজেরা বলো। ফোর্সটা তুমি এইভাবে অ্যাপ্লাই করছো, তাহলে কোন সারফেসটা রেজিস্ট্যান্স অফার করছিল, এই রেক্ট্যাঙ্গুলার সারফেসটা রেজিস্ট্যান্স অফার করছিল নাকি সার্কুলার এরিয়াটা রেজিস্ট্যান্স অফার করছিল, কেউ কি বলতে পারবে কোন এরিয়াটার রেজিস্ট্যান্সটা বাধাটা দিচ্ছিল, সেটা কোন এরিয়াটা, এই সার্কুলার এরিয়াটা নাকি এই এই এরিয়াটা, বলো তো, এই কার্ভ এরিয়াটা যেটা দেখছো, সারফেস এরিয়াটা, কোনটা রেজিস্ট্যান্স অফার করছিল, কে বলতে পারবে, আজকে আর আছো, ফার্স্ট সার্কুলার। সার্কুলার এরিয়াটা, তাই তো, ভেরি গুড, তাই তো, সার্কুলার এরিয়াটা, রাইট। এইটাই হচ্ছে বোঝার ব্যাপার, মেন ইন্টেলিজেন্সের ব্যাপার, যে কোন এরিয়াটা রেজিস্ট্যান্স অফার করছে। তাহলে আমি যখন তাহলে দেখতে পাচ্ছি যে এই যেটা অ্যাপ্লাইড, আমরা এটা লোড যেটা অ্যাপ্লাই করছিলাম সেটার এগেনস্টে এই সার্কুলার এরিয়াটা রেজিস্ট্যান্স অফার করছিল। তাহলে এইখানে যে আমরা এরিয়াটা নেব, সবসময় দেখবো যে কোন এরিয়াটা রেজিস্ট্যান্স অফার করছে, কারণ ফর্মুলাটা তো ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, তাই না। তাহলে এই এরিয়াটার মান, এবার বলো তো সার্কেলের এরিয়ার মান কি হয়, সিম্পল একটা বাচ্চাদের কোশ্চেন স্কুলের 9-এর, সার্কেলের এরিয়ার মান কত হয়, π/4 কি ডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এর কেসে হয়ে যাবে আমার π/4 ডি স্কোয়ার হচ্ছে আমার এরিয়ার ফর্মুলা, বা ডি ইজ দি ডায়ামিটার, ঠিক আছে। এইভাবে কিন্তু অঙ্ক বুঝতে হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু একটা একটা ছোটো ছোটো জিনিস বলছি তোমাদেরকে, সব কিন্তু তোমাদের ম্যাথসেরই রেডি হচ্ছে আস্তে আস্তে কনসেপচুয়ালি, ওকে ফাইন। তাহলে এটা দ্বারা ক্লিয়ার। তাহলে এসআই ইউনিটে আমাদের ইউনিট কী হবে গাইস, ঠিক আছে, এসআই ইউনিটে যেটা আমরা সব জায়গায় ইউজ করব অঙ্কর ক্ষেত্রে, ঠিক আছে, এসআই ইউনিটে আমাদের কি হবে, তাহলে ফোর্স সমান হচ্ছে কি নিউটন জানি, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার এসআই ইউনিটে। আর অঙ্কর ক্ষেত্রে দেখবে অনেক জায়গায় আমরা ব্যবহার করছি নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা ম্যাথসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউজ করছি, এটা আমাদের এসআই ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। কিন্তু অনেক জায়গায় দেবে অঙ্কর ক্ষেত্রে আমরা নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইউজ করছি, এটা বেশি ইউজড ফর্মুলা ইন কেস অফ নিউমেরিক্যাল গাইজ, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আরেকটা কি পয়েন্ট লেখো, স্ট্রেসের ডেফিনিশন লিখলাম। তাহলে এইবার তোমরা এটা জানলে যে এই স্ট্রেস থেকেই কি কনসেপ্টটা ডেভেলপ হচ্ছে, স্ট্রেংথ, তাই তো। তার মানে ম্যাক্সিমাম যতটা স্ট্রেস সে নিতে পারছিল, এই যে ইট ইজ দি ম্যাক্সিমাম অর লিমিটিং ভ্যালু অফ স্ট্রেস, যেটা একটা মেটেরিয়াল উইথস্ট্যান্ড করতে পারবে, এটা তো বলেছিলাম। তাহলে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি বলতে পারি যে এটা একটা প্রপার্টি যেটা স্ট্রেংথের একটা মেটেরিয়ালের স্ট্রেংথের আইডিয়া দেয়, তাই না। তাহলে লেখো ইট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি, it is a physical quantity, it is a physical quantity which gives the measure of, এটা ডেফিনিশনের সাথে এটা ইনক্লুড করবে, হ্যাঁ, which gives the measure of strength of a material, ঠিক আছে। এটা এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা কার মেজার দেয়, ঠিক আছে, স্ট্রেংথের, তাই তো, কার স্ট্রেংথটা, কার মেটেরিয়ালের, বোঝা গেল, ঠিক আছে। আগে এটা আমরা তখন পড়েছিলাম, বাট এর সাথে কিন্তু এটা আমরা অ্যাড করব। আর একটা কি পয়েন্ট লেখো, ইট ইজ এ টেন্সার ফিজিক্যাল কোয়ান্টিটিজ, ইট ইজ এ টেন্সার ফিজিক্যাল কোয়ান্টিটি। কেউ কি জানো টেন্সার কাদেরকে বলি, টেন্সার কোয়ান্টিটি, এটা তোমাদের ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে ছিল, স্কেলার ভেক্টর, মনে পড়ছে, সব চ্যাপ্টারগুলো ফিজিক্সে পড়েছো কোনো না কোনো কারণে। টেন্সার বলতে জানো কেউ, আচ্ছা স্কেলার বলতে জানো কেউ, স্কেলার বলতে কি বোঝায়, স্কেলার বলো তো, স্কেলারে ম্যাগনিটিউড আর ডাইরেকশনের মধ্যে কোনটা থাকে না, স্কেলারের মান থাকে, স্কেলার কোয়ান্টিটি কাদেরকে বলি, যাদের মান থাকে, ডাইরেকশন। ডাইরেকশন থাকে না, তাই তো, ডাইরেকশন থাকে না, তাই তো, দেখতে পাচ্ছ সব কিছু রিলেটেড কিন্তু ফিজিক্সেরই পার্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকে না। আচ্ছা ভেক্টর বলতে কি বোঝায়, এবার এখানে খেলাটা আসবে, ভেক্টর বলতে কি বোঝো বলো, ভেক্টর কোয়ান্টিটি বলতে কি বোঝো, মান আর দিক দুটোই থাকবে। হ্যাঁ তোমরা এটাই পড়েছো যে মান আর দিক দুটোই থাকবে, তাই তো, কিন্তু এটা তোমরা পুরোটা সঠিক পড়োনি।
ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে ম্যাগনিটিউড তো থাকবে, কিন্তু ডিরেকশনটা অনলি ওয়ান ডাইরেকশন, কিন্তু ডিরেকশনটা গাইজ অনলি ওয়ান ডাইরেকশনে কাজ করবে, বুঝলে? আর এই যে ব্যক্তিটি টেন্সার, ঠিক আছে, এই যে টেন্সার, টেন্সারের ক্ষেত্রে ম্যাগনিটিউড তো থাকবেই, কিন্তু ডাইরেকশানও কি হবে, মাল্টিপল ডাইরেকশান, বুঝলে? বুঝলে, মাল্টিপল ডাইরেকশান। এইটাই হচ্ছে ডিফারেন্স। দেখো কত ছোটো ছোটো কনসেপ্ট ঠিক করে তোমরা তখন পড়ো না, বুঝলে? তাহলে ক্লিয়ার? তাহলে কেন একে বললাম স্ট্রেসকে টেন্সার ফিজিক্যাল কোয়ান্টিটি, কারণ সে অনেক কটা ডাইরেকশানে কাজ করে, একটা কোনো পার্টিকুলার ডাইরেকশান নেই। যদি একটাই ডিরেকশন হতো তাহলে ভেক্টর বলতাম, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই পুরো এইগুলো হচ্ছে ফাউন্ডেশন এই সাবজেক্ট, ওই জন্য ধীরে ধীরে বলছি, বুঝলে? একটা অঙ্ক করা সলিউশন, অঙ্ক তো তোমরা ম্যাজিকের মতন করবেই, ঠিক আছে, সেরকমভাবেই করানো হবে, বাট সাবজেক্টটা যদি নাই বোঝো, বেস ফাউন্ডেশন নাই বোঝো, তাহলে তো ব্যাপারটা কোনো লাভের লাভ নেই না, বুঝলে? এইবার হচ্ছে যে একটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে যে স্ট্রেস আর প্রেশারের মধ্যে ডিফারেন্স কি, স্ট্রেস আর প্রেশারের মধ্যে ডিফারেন্স কি? কি কারো মনে আছে প্রেশারের ফর্মুলা কি? দেখি তো মনে করে বলো। দেখো স্ট্রেসটা কিন্তু এখানে আমরা যা পড়বো সব সলিডের ক্ষেত্রে ভ্যালিড, ঠিক আছে? স্ট্রেস ওয়ার্ডটাই কিন্তু পুরো সলিডের জন্য অ্যাপ্লিকেবল, ওকে, সলিড বডির জন্য। কিন্তু প্রেশারটা কিসের জন্য? আমরা কোনো সলিড বডিতে প্রেশার ইউজ করি গাইস? প্রেশারটা কোন বডিতে ইউজ করি বলো, তোমরাই বলতে পারবে। দেখো প্রেশারটা লিকুইডের ক্ষেত্রে ইউজ করি, তাই তো? ঠিক আছে, ক্লিয়ার? দেখেছো প্রেশার আমরা ওয়াটারে বলি তো, তাই না? রাইট, কারণ লিকুইড না, এটা সলিড। এবার দেখো স্ট্রেসের ফর্মুলা কি, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, ইন্টারনাল আইআরএফ লিখলাম, হ্যাঁ, যেটা শর্টকাটে স্ট্রেসের ফর্মুলা হচ্ছে ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স পার ইউনিট এরিয়া। কিন্তু প্রেসারের ফর্মুলাটা কি, এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স, এক্সটার্নাল ফোর্স পার ইউনিট এরিয়া। তফাৎগুলো বুঝতে পারছো? এটাও জিজ্ঞেস করবে কিন্তু, হ্যাঁ, ল্যাবেও কিন্তু জিজ্ঞেস করতে পারে ভাইবাতে, তোমাদের এই সাবজেক্টে ল্যাবও আছে, মাথায় রাখবে, হ্যাঁ। ওকে, ফাইন, লিখেছো? আরও লেখানো যায়, ধরে নাও সব ডাইরেকশানে সেম মান কাজ করবে না, ঠিক আছে? সব ডাইরেক্ট স্ট্রেসের ক্ষেত্রে সব ডাইরেকশানে কিন্তু সেম ভ্যালু কাজ করে না, ঠিক আছে? কিন্তু প্রেশার ইকুয়াল ইন অল ডাইরেকশনস হয়, ওকে? এটা কিন্তু ইন অল ডাইরেকশন ইকুয়াল না হতে পারে, ওকে ফাইন। এটা এই দুটোই মাথায় রেখো আপাতত, ঠিক আছে, নাহলে ব্রেনে অনেক চাপ পড়বে। এবার দেখো তো স্ট্রেসে এটা কি লিখলেন ফর্মুলাটা? এটা ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স পার মিনিট এরিয়া, এই যে আইআরএফ লিখলাম শর্টে, এই যে এই যে এই যে দেখো এইটাই তো লিখে যাও, এটা এই যে আইআরএফ, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, শর্টে লিখতে দেখো আইআরএফ, ঠিক আছে? ফোর্সের তলায় আইআরএফ লিখেছি, তোমরা পুরোটা ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স লিখবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি ওটা শর্টকাটে লিখলাম, ওকে ফাইন, ঠিক আছে। এবার দেখো, ঠিক আছে, এবার আস্তে আস্তে আমরা মেন ফর্মুলায় আসছি। তার মানে দেখো এই যে একটা বডি আমরা একে দেখালাম তোমাদেরকে একটু নিয়ে আগে, ঠিক আছে, এই বডিটা যারা, বারবার বলছি, যারা পরে ওয়াইটিতে ক্লাস দেখবে গাইজ, ওয়াচ দি ফার্স্ট ক্লাস বিফোর দেন এটা দেখো, নাহলে কিন্তু এর পরের অনেক কথাগুলো বুঝতে পারবে না, কারণ দুটোই রিলেটেড, কন্টিনিউয়েশন চলছে, মাথার উপর দিয়ে চলে যাবে। একটু না আগে তোমাদের রাখলাম সেম ডায়াগ্রাম, এবার থেকে আমরা অঙ্ক করতে গেলে এই ডায়াগ্রামটা অনেকবার ইউজ করতে হবে। বারবার বলছি বাইরের দিকে ডাইরেকশান, আর দেখো অ্যাক্সিয়াল দিকে, এটাই অ্যাক্সিস, অ্যালং দি অ্যাক্সিস, তাই তো অ্যালং দি অ্যাক্সিস। এটাকে আমরা কি বলি, লংজিটিউডাল অ্যাক্সিস, আগের দিন পড়িয়েছি। অ্যালং দি অ্যাক্সিস মানে হচ্ছে লংজিটিউডাল অ্যাক্সিস, আর এই ডাইরেকশানে কি নর্মাল লোড সবসময় কাজ করবে, ঠিক আছে, বারবার বলেছি। আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দি ক্রস সেকশন, তাই তো ক্রস সেকশনের পারপেন্ডিকুলারও নর্মাল লোড কাজ করে, ঠিক আছে। ওকে, আগের দিন এগুলো আমরা খুব ধীরে ধীরে ক্লিয়ার করেছি গাইস, ঠিক আছে, হলো। এইবার দেখো, তার মানে তোমরা একটু নিয়ে আগেই পড়লে যে এই যে লোডটা আমি অ্যাপ্লাই করছি, এর অপোজিটে কি বডিটা ইন্টারনাল রেজিস্ট্যান্স অফার করবে, তাই তো? মানে এই ধরনের এই দিকের জন্য এইদিকে আর অ্যাপ্লাই ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে,
আবার এর জন্য এদিকেও আর অ্যাপ্লাই হচ্ছে, তাই তো? ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখো আমি এইখানে একটা সেকশন ধরে নিচ্ছি, এরকম একটা সেকশন, ঠিক আছে, এখানে কেটে নিচ্ছি সেকশনটা, যে কোনো একটা দিক কনসিডার করো, নয় এইটা নয় এটা, সেমই আসবে, ঠিক আছে। এবার তোমরা মেকানিক্সে পড়েছো, দেখো মেকানিক্সে পড়েছো তো, এটা যদি আমার কোয়াড্রেন্ট হয়, এটা আমার কি হয়, পজিটিভ এক্স, এটা হয় নেগেটিভ এক্স, তাই তো? এদিকটা হয় পজিটিভ এক্স, এদিকটা হয় নেগেটিভ এক্স, ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে। তাহলে তোমরা যখন অঙ্ক করতে, ফ্রিকশনের অঙ্ক করেছো, ফোর্সের অঙ্ক লিখতাম তো, ইন ইকুইলিব্রিয়াম, ইন ইকুইলিব্রিয়াম, ইন ইকুইলিব্রিয়াম সামেশন অফ এক্স ইকুয়ালস টু কী হয়, জিরো, তাই তো? ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কী হয়, যতগুলো এক্স ডাইরেকশনে যতগুলো ফোর্স কাজ করছে, পজিটিভ ডাইরেকশন হোক নেগেটিভ ডাইরেকশন হোক, সমষ্টিগত মান কী হয়, জিরো হয়, ঠিক আছে। এবার তোমরা বলো, তোমরা এইটা নিয়ে ভাবো, ঠিক আছে, এটা ভুলে যাও, এই দিকটা যে কোনো একটা সেকশন তুমি কনসিডার করতে পারো, এই দিকটা কিন্তু ভুলে যাও, শুধু এই দিকটা নিয়ে ভাবো। এবার তোমরা আমাকে বলো সিম্পলি ডাইরেক্ট ডায়াগ্রামটা দেখে, এখানে কে পজিটিভ, এখানে আরটা পজিটিভ নাকি পিটা পজিটিভ, ডাইরেকশন দেখে বলো আমাকে, আরটা পজিটিভ না পিটা পজিটিভ, কোনটা পজিটিভ বলো? এই ডাইরেকশনটা পজিটিভ, আর আর পজিটিভ, তাই তো? আর পিটা 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 নেগেটিভ, তাই তো? হ্যাঁ, এইদিকে কাজ করছে, তার মানে আমি লিখতে পারি প্লাস আর মাইনাস পি ইকুয়ালস টু জিরো, এই ফর্মুলা হিসাবে, তাই তো? এগুলো মেকানিক্সের বেসিক গিয়ে পজিটিভ একটা ফোর্স ছিল আর একটা নেগেটিভ ফোর্স ছিল এক্স ডাইরেকশনের হিসাবে, তোমাদের এটা বোঝানোর জন্য লিখে দিয়েছি, যদি এটা হলো বেসিক জিনিস। tan ইকুয়ালস টু জিরো, কারণ আর কোনো ফোর্স নেই এক্স ডাইরেকশনে, তাই জিরো, ঠিক আছে। একদিকটা নিয়ে ভাববে, এই দিকটা নিয়েও হলো তাই হতো, একই হতো, এটা পজিটিভ হতো এটা নেগেটিভ হতো, আলটিমেটলি একই আসতো। তাহলে এইখান থেকে আমি কী পাই দেখো তো, আর ইকুয়ালস টু পি পাই, আর ইকুয়ালস টু পি পাই, মানে বেসিক্যালি কি, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যতটা লোড অ্যাপ্লাই হচ্ছে ততটাই রেজিস্ট্যান্স অফার করছে অন্যদিকে বডিটা, নিজেকে সেম জায়গায় ধরে রাখার জন্য। আমি যাব না তোকে ছেড়ে, অন্য মলিকুলটা বলছে অন্য মলিকুলটাকে, সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সাম্য অবস্থায় কী হবে, যতটা তুমি লোড বা ফোর্স অ্যাপ্লাই করছো ততটাই রেজিস্ট্যান্স অফার করছে বডিটা, ক্লিয়ার? এইবার এটা কেন পড়ছি আমরা, দেখো এক্ষুনি তোমরা পড়লে স্ট্রেস সমান, ঠিক আছে, স্ট্রেস সমান, এক্ষুনি কি পড়লে, স্ট্রেস। এবার এখানে আমি শুধু কিন্তু এই সিগমাটা লিখছি, কারণ এইটা হচ্ছে নর্মাল লোড, তাই তো? নর্মাল লোড, আর নর্মাল লোডের ক্ষেত্রে আমি বলেছি নর্মাল স্ট্রেস আসবে, টাও আসবে না, টাওটা শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে আসবে, পরে শিয়ারটা আমরা পড়বো, ঠিক আছে। এইটাই সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় ইউজ হবে, 90% তোমাদের সিলেবাসে, ঠিক আছে, ফাইন। তাহলে টেনসাইল ফোর্স হোক, কম্প্রেসিভ ফোর্স হোক, সব ক্ষেত্রে কি, সব পার্ট অফ কি, নর্মাল লোড, তাই না? তাহলে যখনই নর্মালের কেস আসবে, টেনশন কম্প্রেশন তার মধ্যে যারা পড়ছে সবার ক্ষেত্রে এই সিগমা আসবে, ঠিক আছে, ফাইন। তাহলে কনসেপচুয়ালি পড়তে হবে, হ্যাঁ। তাহলে তোমরা কিক্ষণি কী পড়েছো, স্ট্রেস সমান কি, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, তাই তো? ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স তোমরা পুরোটা লিখবে, আমি শর্টে লিখছি, হ্যাঁ, আইআরএফ তোমরা পুরো ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স লিখবে, পার ইউনিট এরিয়া, তাই তো? পার ইউনিট এরিয়া, রাইট। এখানে ইন্টারনাল রেজিস্টিভ ফোর্সটা কে, আর ব্যক্তিটি, এখানেই তো আর ব্যক্তিটি, এখানে আর ব্যক্তিটি হচ্ছে ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, যে রেজিস্ট্যান্স অফার করছে। তাহলে লিখতে পারি সিগমা ইকুয়ালস টু আর বাই এ। কিন্তু আমাকে বলো তুমি প্র্যাকটিক্যালি কি এটা কতটা রেজিস্ট্যান্স অফার করছে তুমি কি মেজার করতে পারবে, ভ্যালুটা মেজার করতে পারবে না। কিন্তু মেজার কাকে করতে পারবে, আমি কতটা লোড অ্যাপ্লাই করছি সেটা কি মেজার করতে পারবো, না বডিটা কতটা রেজিস্ট্যান্স দিচ্ছে সেটা মেজার করতে পারবো, কোনটা পারবো বলো? আমি বডিটার উপর কতটা লোড দিয়ে টানছি সেটা মেজার করা সোজা, নাকি বডিটা কতটা রেজিস্ট্যান্স নিজের ভেতরে অফার করছে সেটা মানে মেজার করা সোজা? অবশ্যই, যে সবসময় যেটা আমরা লোড অ্যাপ্লাই করব সেটা মেজার করা ইজি, তাই না? কত লোড আমরা অ্যাপ্লাই করছি সেটা আমরা, আমাদের কাছে জানা অনেক ইজি। তো এই জন্যে এত কিছু করে আমরা এই ফর্মুলাটা তোমাকে দেখালাম, যে কি তাহলে কি দাঁড়াবে অ্যাকচুয়ালি, সিগমা ইকুয়ালস টু স্ট্রেস ইকুয়ালস টু, পার্টিকুলারলি নর্মাল স্ট্রেস ইকুয়ালস টু, এই আর এর জায়গায় আমরা কাকে রিপ্লেস করব, পি কে, কারণ আর ইকুয়ালস টু পি আমরা বের করে ফেলেছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের স্ট্রেসের ফর্মুলা জেনারেট হলো, তোমাদের ফার্স্ট ফর্মুলা সেমিস্টারের, স্ট্রেস ইকুয়ালস টু পি বাই এ। বলো ক্লিয়ার হলো কি হলো না গাইস, ক্লিয়ার হলো কি হলো না? একদম পুরো এক একটা জিনিস তোমাদেরকে ধরে ধরে বোঝালাম, মানে এখানে কোনো একটা জিনিস তোমাদের কেন হলো, কি হলো, কোথা থেকে হলো, ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা আমি লেখালাম না, ঠিক আছে। যাতে ফিল করে বুঝতে পারো যে পিটা কেন আমরা পিটা ইউজ করি, কারণ তোমাদের অঙ্কতে দিয়ে দেবে যে এত লোড আমি অ্যাপ্লাই করছি, তুমি তো আর বডি রেজিস্ট্যান্স মাপবে না, তো আর কখনো ফর্মুলাতে অঙ্ক হয় না অ্যাপ্লাই করে, ঠিক আছে। এই দুটোর মান ইকুইলিব্রিয়ামে যদি এক,
আর ইকুয়ালস টু পি যেহেতু দেখতে পেলে সেই জায়গা হচ্ছে সিগমা ইকুয়ালস টু পি বাই এ আমরা ইউজ করে করি, ঠিক আছে। আচ্ছা ইউনিট আমি কোথায় লিখেছিলাম স্ট্রেসের, তোমাদের ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে ফাইন। এটা হচ্ছে যে এসআই ইউনিট, আর এখানে তুমি এমকেএস ইউনিটও লিখে নিতে পারো, ওটা তখন মনে হয় লিখতে ভুলে গেছিলাম, হঠাৎ মনে পড়লো, ঠিক আছে। এমকেএস ইউনিটও লিখতে পারো, ঠিক আছে। এটা খুবই কম লাগে বাট জাস্ট ফর নলেজ, কেজিএফ পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে ফাইন। এটা কমই লাগবে, নিউটন পার মিটার স্কোয়ারটাই মনে রাখো। দেখো এই দেখো নিউটন, দেখো ফোর্স মানে নিউটন আর এরিয়া মানে মিটার স্কোয়ার, ঠিক আছে। ক্লিয়ার, ক্লিয়ার ফাইন। এগোই তাহলে গাইজ, এগোই। তাহলে দেখো আগের দিন যে আমি এত তোমাদের লোড বুঝিয়েছিলাম এঁকে ফেকে এখানে, ঠিক আছে, এই ডায়াগ্রামে সব লোড, ঠিক আছে। আগের দিন তো অনেকজন করোনি, এটাকে আমি এলাবোরেট করে আমার এখানে করার কথা, দেখানোর কথা, ঠিক আছে। তো আরেকবার দেখাচ্ছি, এই জায়গাটা একটু যারা প্রথম ক্লাসটা করনি বুঝতে অসুবিধা হবে, আর প্রথম ক্লাসটা দেখে নিলে এখানটা বুঝে যাবে, ছবিটা আঁকবো একটা দিয়ে, পরে আবার যে টপিকটা যাবো সেটা আজকের সাথে রিলেটেড, ঠিক আছে, সেটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে ফাইন। তাহলে ওই ফার্স্ট ক্লাসে যেটা আমরা সবকটা লোড কোনটা কাকে বলবো করেছিলাম, সেটা একবার আমি জাস্ট 3D-তে তোমাদেরকে একবার আঁকি, ঠিক আছে। ঠিক আছে, এবার এখান থেকে এই ভেতরে এগুলো তো দেখতে হবে না বাইরে থেকে, ড্রয়িংয়ের বেসিক জিনিস এগুলো ডটেড হবে কিন্তু, হ্যাঁ এটা এখন ডটেড করবো আমি। এই যে ভেতরটাকে দেখতে হবে বাইরে থেকে, একটা সলিড বডির ড্রয়িংয়ের আইডিয়া মেশিন ড্রয়িং আসছে গাইস, ঠিক আছে, ভয়ঙ্কর জিনিস। এই জন্য এটা ডটেড করলাম, কেন করলাম, কারণ এখান দিয়ে দেখছো পিছনে পার্টটা দেখতে পাচ্ছ না, তাই না, ক্লিয়ার। তাহলে এইখানটা দেখো তো ফাঁকা ফাঁকা লাগছে না, এখান দিয়ে এটা কী হবে, জুড়বে, তাই তো দাদারা 3D বডি হলো। হুম, এবার আমি সেন্টার লাইনগুলো ড্র করছি, ডটেড লাইন, এখানেও সেন্টার ড্র করছি, এখানেও সেন্টার লাইন ড্র করছি, এখানেও একটা সেন্টার লাইন ড্র করছি, ঠিক আছে। মোটামুটি অত পারফেক্ট নিয়ে আমাদের লাভ নেই, কাজ চলার মতন হলেই হলো, ঠিক আছে, তোমরা বুঝতে পারো, ঠিক আছে। তোমরা এই সমে আগেবার সবথেকে ডেঞ্জারাস কোশ্চেন হয়েছিল, তোমরা 25খানা কন্টেন্ট পাবে ভিডিওস মিনিমাম এবারে, ঠিক আছে। যা করাবো তাই আসবে, ওর বাইরে কিছু আসবে না, এটুকুনি ধরে নিয়ে চলো, প্রত্যেকবারই তাই হয়, কিন্তু প্রচুর রিভিশন করতে হবে, নাহলে ভুলে যাবে। এত বড় সিলেবাস লাইফে কখনো পরীক্ষা দাওনি তোমরা, 8খানা চ্যাপ্টারে, সবই অঙ্ক। এখানেও এটাও সেন্টার লাইন ড্র করছে, হ্যাঁ দিকটা অ্যাক্সিস টু অ্যাক্সিস, ওকে। এইখানটা আগের দিন যারা করনি বুঝতে অসুবিধা হয়, আগের দিন যারা পড়েছে তাদের কাছে এখন পুরো মাখন মনে হবে প্রত্যেকটা কনসেপ্ট লোডগুলো। দেখো তো মোটামুটি বোঝা যাচ্ছে, তাহলে 3D অবজেক্ট ভালো দেখতে লাগছে, হ্যাঁ। আমাকে এটা আবার বলো, এইটা হচ্ছে কি তাহলে গাইস, এটাকে আমরা কি বলি, ক্রস সেকশন, তাই তো, ক্রস সেকশন বলি, হ্যাঁ কি না, রাইট, ক্রস সেকশন বলি, তার মানে এটাও ক্রস সেকশন, তাই তো, রাইট। আর এই ক্রস সেকশনগুলি রেজিস্ট্যান্স সাফার করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ক্লিয়ার, দুদিকেই ক্রস সেকশন। তাহলে এবার দেখো, তোমরা জানো ভালো করি, আগের দিন আমরা অনেকবার বলেছি যে এই ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলার যে ফোর্স কাজ করবে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা কি বলবো, তাকে কি বলবো, নর্মাল লোড, তাই তো। আর এটা দেখো তো পুরো অ্যাক্সিস দিয়ে কাজ করছে কি করছে না, এই যে এত কষ্ট করে আমি ড্র করলাম সেন্টার লাইন, এটা অ্যাক্সিস টু অ্যাক্সিস ম্যাচ করে, আমাকে বলো এই পয়েন্টটা অ্যাক্সিস দিয়ে কাজ করছে কি করছে না, এই পয়েন্টটা অ্যাক্সিস দিয়ে করছে কি করছে না, করছে তো, ঠিক আছে, বোঝানোর জন্য টু বি স্পেসিফাইড। তাহলে এটাকে আরও স্পেসিফাইড করে আমরা বলতে পারি অ্যাক্সিয়াল নর্মাল লোড, অ্যাক্সিয়াল নর্মাল লোড, তাই তো, রাইট। নর্মাল লোড কাদেরকে বলে আবার বলছি, যারা অ্যালং দি অ্যাক্সিস কাজ করে, লংজিটিউডাল ডাইরেকশানে, এটা হচ্ছে লংজিটিউডাল ডাইরেকশান, অ্যালং দি অ্যাক্সিস কাজ করছে, হ্যাঁ কি না, এইভাবেও বলতে পারো অ্যাকর্ডিং টু ডিরেকশান। বাকি বলতে পারো এই যে ক্রস সেকশনের সাথে, ক্রস সেকশনের সাথে অলওয়েজ কি কাজ করবে, 90 ডিগ্রি ভাবে কাজ করবে। দেখো তো এটা কত ডিগ্রি বানাচ্ছে, এটা কত ডিগ্রি বানাচ্ছে,
কত ডিগ্রি বানাচ্ছে ক্রস সেকশনের সাথে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ক্লিয়ার কি ক্লিয়ার না? পুরো ফিল করে পড়ো, সাবজেক্টটা মুখস্থ করতে হবে না। আর আমরা পড়াই এখানে 60/60 স্কোর করার জন্য, কোনো সাজেশান ওইসব পিওয়াইকি কিচ্ছু দেখা দরকার নেই, ঠিক আছে? এগুলো পাস করা স্টুডেন্টদের সাথে জন্যই ভ্যালিড। যখন একটা সাবজেক্ট এইভাবে পড়বে কনসেপচুয়ালি, অঙ্ক এমনি হবে, এক একটা ওয়ার্ডের মানে এমনি বুঝতে পারবে, কোনো কিছু মুখস্থ করার জায়গা নেই। সেই জায়গাটা নিজের ডেভেলপ করো। ফার্স্ট ইয়ারে তোমাদের ইয়ারের অনেক রেজাল্ট খারাপ অনেকজনেরই, অনেক কলেজে, তো সেই জায়গায় নিজেদেরকে ডেভেলপ করো। কেন এই জিনিসগুলো বারবার বলছি, ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টার থেকে কিন্তু অত কিছু বলা যাবে না। তো এবার হলো মিটলো, তাহলে বুঝলাম যে হ্যাঁ এই ক্রস সেকশনের দিকে যতগুলো কাজ করবে ততগুলো হচ্ছে কি নর্মাল লোড। ক্লিয়ার কি ক্লিয়ার না? কারণ এরা পারপেন্ডিকুলার টু দি ক্রস সেকশন বা অ্যালং দি লংজিটুডাল অ্যাক্সিস, তাই তো? এইটাই হচ্ছে অ্যালং দি অ্যাক্সিস, আমি লংজিটুডাল ডাইরেকশানে এটা একদিন পড়েছি। কিন্তু ডিফারেন্সটা কি? আগের দিন যেটা আমরা ভাগে করিয়েছিলাম, দেখো এইটা যেহেতু অ্যাক্সিসের পুরো একদম অ্যাক্সিস দিয়ে করছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যাক্সিয়াল লোড, কিন্তু অ্যাক্সিয়াল নর্মাল লোড। কিন্তু যদি এখান থেকে যদি করে লোডটা এখান থেকে তো হতে পারে, সেই ক্ষেত্রে মাথায় রাখবে যখনই অ্যাক্সিসে ছাড়া অন্য কোনো পয়েন্ট দিয়ে যখন কাজ করছে তখন তাদেরকে আমরা কি বলবো, ঠিক আছে? তবে দেখো এখানে কি লিখেছি, এই দেখো এই ব্যক্তিটাকে ইসেন্ট্রিক, ঠিক আছে? ইসেন্ট্রিক, ঠিক আছে? তখন আমরা কি বলবো? ইসেন্ট্রিক, ঠিক আছে? ইসেন্ট্রিক লোড। ওকে ফাইন, এটা মোছা যাবে না। তাহলে আমরা তখন কি বলবো ওটাকে? ইসেন্ট্রিক। দেখো তো এটাও এখান থেকে অ্যাক্সিস দিয়ে করছে, কিন্তু এটা অ্যাক্সিসের থেকে দূরে করছে, তাই না? অ্যাক্সিসের থেকে কি করছে? অ্যাক্সিসের থেকে দূরে করছে গাইস, তাই না? বাইরে করছে। দেখো এইটা তো সেন্টার পয়েন্ট ছিল, আর এটা হচ্ছে অ্যাক্সিস লাইন, তাই না? দেখো এই পয়েন্টটা থেকে কাজ করছে, তাই না? তার মানে কি পুরো এখানে অ্যাক্সিসের সেন্টার থেকে করছে না, বাট বাইরে থেকে করছে, কিন্তু অ্যাক্সিসেই করছে। তখন এদেরকে বলি আমরা ইসেন্ট্রিক অ্যাক্সিয়াল লোড। ইসেন্ট্রিক অ্যাক্সিয়াল লোড, বুঝলে? এটা জাস্ট একটা নলেজের জন্য মাথায় রেখো, ঠিক আছে? খুব বেশি দেখাবো না, ঠিক আছে? এই মুহূর্তে মানে মাথায় চাপ পড়ে যাবে। সিমিলারলি এটাকেও বলতে পারো, ঠিক আছে? ইসেন্ট্রিক অ্যাক্সিয়াল লোড। এবার তাহলে শিয়ারটা কোনটা হবে? যেটা আমাদের দেখো নর্মাল লোড জানা দরকার, মানে শিয়ার লোড জানা দরকার ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে তোমরা জানো কি শিয়ার কখন হবে? শিয়ার যখন হবে হচ্ছে ট্রান্সভার্স ডাইরেকশানে, তাই তো? আর ট্রান্সভার্স ডাইরেকশান কখন আমরা বলবো? যেটা হচ্ছে লংজিটুডালের পারপেন্ডিকুলার। এটা যদি লংজিটুডাল হয়, এটা যদি লংজিটুডাল ডাইরেকশান হয়, তাহলে পারপেন্ডিকুলার ডাইরেকশান কোনটা? এটা হতে পারে, তাই তো? এটা হতে পারে। এগুলো সব দেখো 90 ডিগ্রি করছে, তো তাহলে এগুলো হচ্ছে ট্রান্সভার্স ডাইরেকশান। অথবা আগের দিনও বলেছিলাম, দেখো এটা আমি আর রিপিট করবো না, যে এই যে এই ক্রস সেকশনে অ্যালং হয়, তাই তো? অ্যালং দি ক্রস সেকশন হয়। দেখো এই গা ঘেসে বেরোচ্ছে, এইটা এইটা, এগুলো কি? এগুলো গা ঘেসে বেরোচ্ছে, তো এটা হোক, এটা হোক, এই দিক হোক, নিচে হোক, যা হোক, এগুলো হচ্ছে গা ঘেসে বেরোচ্ছে অ্যালং দি ক্রস সেকশন, এভাবে ভাববে, ঠিক আছে? ঘষে বেরোচ্ছে, ঠিক আছে? গা ঘেসে বেরোচ্ছে অ্যালং দি ক্রস সেকশন। এটাও হতে পারে। বাকি বললাম লংজিটুডালের পারপেন্ডিকুলারও হতে পারে। এটা লংজিটুডাল ডাইরেকশান এল, আর এর পারপেন্ডিকুলার ডাইরেকশান হচ্ছে ট্রান্সভার্স, সেটাও হতে পারে। আর ট্রান্সভার্স ডাইরেকশানে কি কাজ করবে? সবসময় সিআর লোড কাজ করবে। কি কাজ করবে? সিআর লোড, ঠিক আছে? ফাইন। তাহলে এখান থেকে দেখো, তাহলে আমি এখানেও যদি আঁকি, তাহলে এরকম ডাইরেকশানে বলতে পারি, এরকম ডাইরেকশানে যদি একটা ফোর্স কাজ করতো, তাহলে দেখো তো এটা কার? এটা অ্যালং দি ক্রস সেকশন কাজ করছে, গা ঘেঁষে কাজ করছে। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলতাম শিয়ার লোড, ঠিক আছে? শিয়ার লোড, হ্যাঁ কি না? সিমিলারলি তুমি যদি বলতে স্যার এখানে এখানে কাজ করছে, এখানেও কাজ করলে বলতাম, তাই তো? এখানেও কাজ করলে বলতাম, এখানেও কাজ করলে বলতাম, তাই তো? হ্যাঁ কি না? তাই তো? আবার এইদিকেও যদি কাজ করতো, এটাকেও বলতাম শিয়ার লোড, ঠিক আছে? তো কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার, যে কখন আমরা নর্মাল লোড বলছি, কখন শিয়ার লোড বলছি, ঠিক আছে? অনেকভাবে হয়, দেখো এইগুলো তো আরও দেখতে যাচ্ছি না। এইরকম ডাইরেকশান এগুলো তোমাদের লাগবে না, ঠিক আছে? তোমাদের কিছু নেই। এরকম হলে কী হতো, তখন আমরা জাস্ট বলছি নলেজের জন্য এখান দিয়ে থিটা নিতাম, কস থিটা সাইন থিটাতে ভাগ করে করতাম রেজলিউশন, ঠিক আছে? জাস্ট ফর নলেজ আর কি, মনে তো কোয়ারি আসতেই পারে। তো তোমরা এখনই অ্যাটলিস্ট এই লংজিটুডাল ডাইরেকশান কোনটা বলে, ট্রান্সভার্স ডাইরেকশান কোনটা বলে, আর নর্মাল লংজিটুডাল ডাইরেকশানে নর্মাল লোড কাজ করে, ট্রান্সভার্স ডাইরেকশানে শিয়ার লোড কাজ করে, ঠিক আছে? এইটুকুনি আপাতত মাথায় নিয়ে চলো, দ্যাট ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে? ফাইন, ঠিক আছে। তাহলে এইটা তো আগের দিনের কনসেপ্ট একটুখানি ছিল আর কি, যারা আগের দিন করেন একটুখানি চাপ লাগতে পারে। এবার আমরা যে বাকি যে আজকে টপিকগুলো পড়বো সেখানে অতটা প্রবলেম তোমার হবে না, ঠিক আছে? ফাইন, তাহলে এগোই তাহলে, চলো।
এবার তাহলে আমরা স্ট্রেসগুলোকে ডিভাইড করি, ঠিক আছে? স্ট্রেসগুলোকে ডিভাইড করি, এবার ইজি আবার জিনিস, ঠিক আছে? এবার আবার চাপের জিনিস নয়, ইজি জিনিস লেখো, টাইপস অফ স্ট্রেস, ঠিক আছে? টাইপস অফ স্ট্রেস, টাইপস অফ স্ট্রেস। ওকে, তাহলে তোমরা জানো কি দু রকম যখন লোড হয়, একটা নর্মাল লোড একটা শিয়ার লোড, তাহলে দুখানেই ওর জন্য দুখানেই স্ট্রেস আসবে। একটা কি হবে, একটা হবে নর্মাল স্ট্রেস, একটা হবে শিয়ার স্ট্রেস, তাই তো? আর স্ট্রেসটাকে কী দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি গাইজ? নর্মাল স্ট্রেসটাকে টু বি পার্টিকুলার এরকমভাবে রিপ্রেজেন্ট করি, সিগমা লিখলেই হবে পরীক্ষায়, বাট এক্স এক্স মানে হচ্ছে এক্স ডাইরেকশান, ঠিক আছে? ওয়াই ওয়াই মানে ওয়াই ডাইরেকশান, আর জেড জেড মানে হচ্ছে এই তিনটে হবে, কিন্তু করা যায়। তোমরা এখন একটাই জিনিস যখন পড়ছো সেই লেভেলেরই পড়ো, যেটা ফিউচারে একবারই তোমাদের মাথায় থাকবে, তাই না? আর এটা শিয়ার স্ট্রেসটা কীভাবে রিপ্রেজেন্ট হয়, এক্স ওয়াই, ঠিক আছে, ওয়াই জেড, জেড এক্স, ঠিক আছে? কারণ এই প্লেনটা এরকম, ওকে? ঠিক আছে, যাক, এগুলো নিয়ে এত মাথা খারাপ করো না, ঠিক আছে? সিগমাটাও এখন আপাতত মনে রাখো, তোমাদের জন্য মোর দ্যান এনাফ। এবার এর মধ্যে দুটো আসবে, ঠিক আছে, ভাগ, এর থেকেই পুরো সাবজেক্টটা সিলেবাসটা ডিভাইড হয়ে যাচ্ছে আর কি। এরপর লেখা হচ্ছে অ্যাক্সিয়াল শিয়ার, এই অ্যাক্সিয়াল স্ট্রেস, শিয়ার বলছি, অ্যাক্সিয়াল স্ট্রেস। আইদিকে হবে তোমার বেন্ডিং স্ট্রেস, ওই যে বেন্ডিং কনসেপ্টটা আগের দিন বলেছিলাম, মনে আছে? সেই কখন বেন্ডিং হবে, কখন টুইস্ট হবে, তাই না? ওই দুটো কনসেপ্ট বলেছিলাম, সেখান থেকে আসছে। তাহলে এবার অ্যাক্সেলের মধ্যে স্ট্রেসের মধ্যে কে কে আসছে, টেনশান, কম্প্রেশন, এগুলোই আসবে। তাহলে যখন টেনশান হবে তুমি এরকম লিখতে পারো, ঠিক আছে, সিগমা টি, ঠিক আছে, এরকম লিখতে পারো, এটাকে আমরা প্লাস পি এ লিখি, ঠিক আছে? আর যদি কম্প্রেশন ঘটে তাহলে আমরা লিখে হচ্ছে মাইনাস পি এ, এভাবে লিখতে পারো, ঠিক আছে? আর বেন্ডিংয়ের স্ট্রেসের কথা এই জায়গায় কি হবে, এটা বি লিখবো, বেন্ডিং ফর বি, প্লাস মোমেন্ট, মোমেন্ট বাই জেড, ঠিক আছে? প্লাস মাইনাস দুটোই হতে পারে, প্লাসও হতে পারে ভ্যালু, আবার মাইনাসও হতে পারে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু সিচুয়েশান, অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, তাই না? এগুলো আছে তো গাইজ। জেডটা কি ব্যক্তি, বেন্ডিং স্ট্রেস চ্যাপ্টারে পড়বে, এটাকে সেকশন মডুলাস বলা হয়, ওকে? এগুলো তোমাদের একটা লেআউট দিয়ে দিচ্ছি যে হ্যাঁ এইগুলো এইভাবে ঘটে, আলাদা চ্যাপ্টারে আলাদা জিনিস নিয়ে পড়বো, ওকে? আর এখানেও হবে তোমার হচ্ছে ডাইরেক্ট শিয়ার, ডাইরেক্ট শিয়ার, আর এটা হবে হচ্ছে টর্সনাল শিয়ার। সব কটা আমি ফর্মুলা লিখিয়ে দিচ্ছি, পুরো মানে সাবজেক্টটা ব্রিফ জিনিস, ঠিক আছে? তাহলে টর্সনাল ডাইরেক্ট শিয়ারের ক্ষেত্রে টাও লিখবো, নিশ্চয়ই শিয়ার স্ট্রেস আসলে দেখো টাও লিখবো, আর ডাইরেক্ট হচ্ছে ডি, ফর্মুলা একই, পি বাই এই হয় এটা ডাইরেক্ট শিয়ারের, ঠিক আছে? এটা আমাদের দু রকম অঙ্ক আছে, এই ফার্স্ট চ্যাপ্টারই করব, আর এটা টর্সন চ্যাপ্টারে করব, ঠিক আছে? টর্সনাল শিয়ার কি লিখলাম, এটা হবে এম বাই জেড পি। এটা যেরকম দেখছো শুধু শুধু জেড আছে, এটাকে বলি সেকশন মডুলাস, আর এই পি ফর পোলার, পোলার সেকশন মডুলাস, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি জেড পি সমান, ঠিক আছে? এটা পরে অন্য চ্যাপ্টারে আছে এখন, তখন এটা আসবে, ঠিক আছে, পোলার সেকশন মডুলাস। কিন্তু তুমি স্ট্রেস কত রকম যদি না জানো, ঠিক আছে, তাহলে তো আধা খাপছাড়া হবে না। তো আমরা এখন ফাউন্ডেশন করছি, যেটুকুনি করছি মাথায় রাখবে, এটা শুধু সেকশন মডুলাস, ঠিক আছে? এটা পোলার ওয়ার্ডটা লিখেছি জেড পি, এটাতে শুধু সেকশন মডুলাস, আর এটা তো তোমরা জানোই। আমি লিখে দিচ্ছি তাও, যেহেতু এটা অঙ্ক বেশি লাগবে আমাদের। সিগমা টি সমান কি, সিগমা টি সমান হচ্ছে টেনসাইল স্ট্রেস, টেনসাইল স্ট্রেস, অঙ্কতে এগুলোই লাগবে প্রথমের দিকে যে অঙ্কগুলো আছে, আর এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, ঠিক আছে? ফাইন, ক্লিয়ার। এবার একটু ইজি দিকে আসবো, নেক্সট যে পোর্শনটা আজকের হবে একদম ইজি, ঠিক আছে? যারা নতুন আছো তারাও যারা বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সো লেট মি হ্যাভ সাম ওয়াটার গাইস, একটু জল খেয়ে নিই, ঠিক আছে? নেক্সট টপিক আমাদের হবে অ্যাজাম্পশন অফ স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ওকে? এক সেকেন্ড, হ্যাঁ, লেট মি হ্যাভ সাম ওয়াটার।
লেখো তাহলে অ্যাজাম্পশন। ওকে, এই অ্যাজাম্পশনটা এটা একটা কোয়েশ্চেনও কিন্তু, হ্যাঁ, এক্সামে আসে, যে আমরা যে স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা পড়ছি কী কী অ্যাজাম্পশন ধরে পড়ছি, তাই না? আমরা একটু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট পড়ছি, তো প্র্যাকটিক্যালি কিছুটা আলাদা হয়, পুরো তো থিওরিটিক্যালের সাথে এক হয় না, তো কিছু তার জন্য অ্যাজাম্পশন আগে থেকে নিয়ে পড়তে হয়। ওকে, এটা একটা 3 মার্কসের কোয়েশ্চেন আসে দুটো আলাদা চ্যাপ্টারে, এটাও বলে দিচ্ছি তোমাদেরকে। ম্যাক্সিমাম অ্যাজাম্পশন কিন্তু সেম হয়, আর একটা দুটো করে আলাদা আলাদা হয়। তাহলে লেখো অ্যাজাম্পশন, কী কী অ্যাজাম্পশন নিচ্ছি? অ্যাজাম্পশন কার স্ট্রেংথ অফ মেটেরিয়াল সাবজেক্টে। ওকে, যে মেটেরিয়াল নিয়ে আমরা কথা বলবো, এখানে তো সবটাই মেটেরিয়াল নিয়ে, তাই না? রাইট, যেই মেটেরিয়াল নিয়ে আমরা কথা বলবো, আচ্ছা আমাকে একটা কথা বলো, তাহলে তোমাকে যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে এই স্ট্রেস নিয়ে এতটা আমরা ওয়ারিড কেন, বদার্ড কেন, এই স্ট্রেস নিয়ে এতটা ওয়ারিড কেন, তাই না? যে স্ট্রেসটা কী কাজে লাগছে, যদি সিম্পলভাবে জিজ্ঞেস করে তোমাকে গুছিয়ে, একদম খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাই না? স্ট্রেসের ব্যাপারে আমরা এত অবজার্ভ করছি কেন, তাই না? এত রিসার্চ করছি কেন, বা বের করছি কেন, কী লাভ এতে আমার? ভালো করে তাহলে এর কীভাবে উত্তর দেবে? বলবে যে চারিদিকে আমাদের, ঠিক আছে, এনভায়রনমেন্টে যা অবজেক্ট আছে, সেটা যাই হোক না কেন, তোমার ঘরে যে অবজেক্টগুলো আছে সেটা হোক না কেন, ব্রিজ হোক না কেন, ঠিক আছে, ব্রিজ হোক না কেন, গাড়ি, ঠিক আছে, বাইক, কার, ঠিক আছে, যা হোক, ঘরের টেবিল বাগেরা যা আছে, সব কিছুই কিছু না কিছু পারপাসে বানানো হচ্ছে। ব্রিজটাও তো বানানো হচ্ছে কেন, যাতে সে হেভি লোড নিতে পারে, তাই না? এই যে 4 চাকা, 6 চাকা, 10 চাকা যা যাচ্ছে, 10 চাকা লরিগুলো যাবে, তাই না, হেভি লোড নিতে পারে, তার জন্য বানানো হচ্ছে ব্রিজটা, তাই না? রাইট, টেবিলটা বানানো হচ্ছে একটা পার্টিকুলার লোড নেওয়ার জন্য, সেই হিসাবে প্লাস্টিকের টেবিল, কাঠের টেবিল ডিপেন্ড করে, হ্যাঁ কি না, তাই না? তা সব কিছু যার যেটা কাজে লাগছে সেই হিসাবে কিন্তু ডিজাইন করা হচ্ছে। এইবার স্ট্রেসটা আমরা এই কারণেই বের করি, যদি আমরা আগে থেকে কোনোভাবে জেনে যাই যে যে অবজেক্টটা আমরা বানাচ্ছি, ঠিক আছে, সেটা ব্রিজ হোক, কার হোক, গাড়ি হোক, যা হোক, সেটা কতটা লোড সহ্য করতে পারবে, তাই না? কতটা লোড সে নিতে পারবে, সেইটার জন্যই তো এত কিছু করা, যে সে কতটা তার মধ্যে স্ট্রেস নিতে পারবে। স্ট্রেস মানে কি, লোড দিচ্ছ বলেই তো স্ট্রেস জেনারেট হচ্ছে, বারবার বলছি, তাই না? লোড তুমি দিচ্ছ বলেই তো স্ট্রেস জেনারেট হচ্ছে বডির মধ্যে। তো একটা পরিমাণ অবধি স্ট্রেস সে নিতে পারছে, তাই না? তার বেশি লোড তুমি অ্যাপ্লাই করলে সেই বডিটা ফেলিওর হয়ে যাচ্ছে। তো আমরা যখন ডিজাইন করব, সবসময় আমাদের অবজেক্টিভ থাকবে স্যার কি, সেফ লিমিটেড থাকা। তার জন্যই আমাদেরকে জানতে হবে যে সেই বডিটা যেটা আমরা ডিজাইন করছি, যেটা মানে ইন রিয়েল লাইফ ইন অপারেশন কাজে দেবে, সেটা কতটা স্ট্রেস নিতে পারবে, তাই না? কতটা স্ট্রেস সহ্য করতে পারবে, সেই হিসাবে আমরা কতটা লোড দিতে পারবো ম্যাক্সিমাম, সেটা ক্যালকুলেট করতে পারবো। তোমরা দেখেছো তো, একটা যে কোনো ব্রিজ যখন তৈরি হয়, একটা পার্টিকুলার এত টন লোড নিতে পারবে তার জন্য ডিজাইন করা হয়, তাই না? কেন পুরোনো ব্রিজ যেগুলো থাকে দেখবে 10 চাকা লরি কেন যেতে বারণ করে, তাই না? কারণ মেটেরিয়াল উইক হয়ে গেছে, ওর মধ্যে স্ট্রেস বেশি নেওয়ার ক্যাপাবিলিটি নেই, তাই জন্য বলকার হালকা ভেহিকেল ইউজ করে। এগুলোই তো রিজন, এগুলোই তো প্র্যাকটিক্যালিটি অফ দিস সাবজেক্ট, তাই না? বুঝতে পারলে তাহলে গুছিয়ে, ঠিক আছে, সাবজেক্টটার ভ্যালু কতটা বেশি, রাইট? নাকি একটা ওই ফর্মুলা, স্ট্রেস ইকুয়ালস টু ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স পার ইউনিট এরিয়া, আরে এটার সিগনিফিকেন্স কি, এটা কেন করছি, ঠিক আছে, রিলেশন কি প্র্যাকটিক্যালি, তাই না? এমনি কি পড়ছি জাস্ট পড়ে রাখার জন্য, সেমিস্টারের জন্য, তা নয় তো, তাই না? টু বি আ গুড ডিজাইন ইঞ্জিনিয়ার, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ডিজাইন অ্যান্ড অলসো সফটওয়্যার, ঠিক আছে, সব কিছু কম্বিনেশন খুব দরকার, ঠিক আছে, তাহলে একটা ভালো ডিজাইন ইঞ্জিনিয়ার হতে পারবে, যারা একটু অফিসে বসে কাজ করতে চাও, ঠিক আছে? তাহলে লিখছিলাম যেটা, ঠিক আছে, চলো। তো যাই হোক, এটা টপিকটা কি ছিল, হোয়াই স্ট্রেস, তাই তো, হোয়াই স্ট্রেস ইজ ইম্পর্টেন্ট, তাই তো, জাস্ট লিখে দিই, ঠিক আছে। এবার দেখো, লেখো মেটেরিয়াল ইজ, মেটেরিয়ালটা কীরকম হতে হবে, হোমোজিনিয়াস, ঠিক আছে, একদম ওয়ার্ডটা ঠিক করে স্পেলিং লিখবে এক্সামে, অনেকজন তো অনেক সুন্দর স্পেলিং লেখো, ঠিক আছে, ইংলিশ যদি ইমপ্রুভ না করো তাহলে কিন্তু মার্কস পাবে না ভালো, মাথায় রেখো, ঠিক আছে। অনেকজন ইংলিশে অনেক অবস্থা খারাপ, সরি টু সে, বাট অনেকজনকে মেসেজ করে আমার ডিপ্লোমা, ঠিক আছে, ডিপ্লোমা এটা এরকম লেখে, এত অবস্থা খারাপ, ঠিক আছে, তো কী করে নাম্বার পাবে তোমরা, এক্সপেক্ট করছো? কোয়ালিটি ইমপ্রুভ করো নিজেদেরকে, বাবা মা পড়াতে পাঠাচ্ছে বাইরে টাকা খরচা করে, তো সিরিয়াসলি নাও জীবনটাকে। মেটেরিয়াল ইজ হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক, ঠিক আছে, দুটো বড় বড় ওয়ার্ড, এই বাপরে এসব আবার কী বলে দিলেন, হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক, ঠিক আছে, সব বলবো, ঠিক আছে, আগে অ্যাজামশনগুলো লিখে নাও, ঠিক আছে, অ্যাজামশনগুলো লিখে নাও, 5টা অ্যাজামশন আছে ছোটো ছোটো। তাহলে লেখো মেটেরিয়াল,
material will be prismatic, 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 ঠিক আছে, material will be prismatic, ওকে। ফাইন 3 লেখা হচ্ছে material follows Hooke's law, material follows Hooke's law, পড়েছো তো ফিজিক্সে Hooke's law, material follows কি Hooke's law। ঠিক আছে, লেখা ফটাফট, এটা একটু ভালো করে লিখুন। ওকে, 4 নম্বর লেখো body forces are neglected, body forces মানে ওয়েটের কথা বলছে আর কি, আর neglected, ঠিক আছে। 5 লেখা হচ্ছে material is subjected to, material is subjected to স্ট্যাটিক লোডিং, এটা আমি আগের দিন স্ট্যাটিক লোড কি পড়িয়েছি তোমাদেরকে, সেটাই আর কি। ঠিক আছে, এবার দেখো তাহলে কি ফার্স্টে লিখলাম হচ্ছে মেটেরিয়াল ইজ হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক, তাহলে হোমোজিনিয়াস ওয়ার্ডটা কি, ঠিক আছে লিখে ফেলো হোমোজিনিয়াস কি, ঠিক আছে হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস মেটেরিয়াল মানে কি, ঠিক আছে লিখে রাখো হোমোজিনিয়াস মেটেরিয়াল মানে কি। ওকে, লেখো it has same elastic, it has same elastic property, it has same elastic property at all points in a given direction, that is the property, is independent of point or position। তার মানে কি বলছে হোমোজিনিয়াস প্রপার্টি মেটেরিয়াল, আমরা তাদেরকে বলবো যাদের সেম ইলাস্টিক প্রপার্টি আছে, সেম, এটার উপর মার্ক করে, এটাই মেন মনে রাখার জন্য, সেম ইলাস্টিক প্রপার্টি আছে অ্যাট অল পয়েন্টস ইন এ গিভেন ডাইরেকশান, ঠিক আছে, আর এটা মার্ক করো। প্রশ্ন হচ্ছে ইলাস্টিক প্রপার্টিটা আবার কি, এটা তো আবার নতুন ওয়ার্ড এসে গেল, এটা তো আমার বলেননি, ঠিক আছে। ইলাস্টিক প্রপার্টি এগুলোর এক্সাম্পল আমি লিখে দিচ্ছি, যেটা আমরা পরে পড়বো আর কি, ঠিক আছে, আপাতত একটা মুখস্থ করে চলতে হবে, কিছু করার নেই। এই ই বড় হাতের ই, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইলাস্টিক প্রপার্টি, যাকে আমরা কি বলি, তোমরা অলরেডি পড়েছো ফিজিক্সে ফার্স্ট সেমিস্টারে, কি ইয়ংস মডিউলাস পড়েছো তো, ইয়ংস মডিউলাস, দিস ইজ ওয়ান ইলাস্টিক প্রপার্টি। তারপরে কি হয়, তারপরে জি বলে আরেকটা ব্যক্তি আছে, ঠিক আছে, যাকে বলি আমরা কি মডিউলাস অফ রিজিডিটি, ঠিক আছে, মডিউলাস অফ রিজিডিটি, সব আসবো, হ্যাঁ এগুলো এর পরে পরে যত এগোবো সব এই টার্মগুলো পাবে, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে কে সমান কি, তোমরা জানো কে সমান কি, কে সমান কি, আচ্ছা বি সমান কি লেখো বলো তো, আচ্ছা বাল্ক মডিউলাস চেনো, বাল্ক মডিউলাস চেনো, শুনেছো নাম ফিজিক্সে, হ্যাঁ কিটা তোমরা কি টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে বাল্ক মডিউলাসকে, শুনি দেখি কতটা মনে আছে। পয়সন রেশিও শুনেছো, তাহলে শুনেছো, মনে করে দেখবে, হ্যাঁ এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট মেন আমাদের, ঠিক আছে, যেগুলো লাগবে আমাদের কাজে, ঠিক আছে, মনে করে বলো তো দেখি। তাহলে এইগুলোকে আমরা বলি হচ্ছে কি ইলাস্টিক প্রপার্টি, এইটুকুনি জানো, ঠিক আছে।
সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই এইগুলো, এইটা ঠিক আছে, ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস রিজিডিটি, বাল্ক মডুলাস, পয়সন সব ইলাস্টিক প্রপার্টির মধ্যে পড়ছে। তার মানে কি বলছে, এই প্রপার্টিগুলো, এখন প্রপার্টিটা কি ঠিক আছে, এটা কাকে বলে এইসবে যেও না, এটা আজকেই হয়তো ইয়ংস মডুলাসে চলে আসবো ঠিক আছে, দিয়ে আস্তে আস্তে তার পরের ক্লাসে এইগুলো পাবে ঠিক আছে। তো এই প্রপার্টিগুলো কি হয় দেখো, সব কটা পয়েন্টে একটা বডি যদি আমি ধরি ঠিক আছে, এরকম যদি একটা আমি বডি ধরি ঠিক আছে, এরকম যেটা বডি ধরি ঠিক আছে, ফাইন, এটা তোমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে, কে দিয়ে ঠিক আছে, সব কটা যদি প্রপার্টি আর পয়সন দিচ্ছে কি রিপ্রেজেন্ট করতে, মিউ দিয়ে, সব কটা একটা বডি যদি ধরি, দেখো তো এখানে তো অসংখ্য পয়েন্ট আছে, তার মানে কি বলছে দেখো সিম্পল ভাষায়, বাংলা ভাষায়, যে সব কটা পয়েন্টে, দেখো সব কটা পয়েন্টে এই ইলাস্টিক প্রপার্টিগুলো কি হবে, সেম হবে, মানে সমান হবে, মানে এই পয়েন্টও চাইলে ইয়ংস মডুলাসের মান হবে, এই পয়েন্টে ইয়ংস মডুলাসের মান, তাই না, একটা মেটেরিয়ালের এই পয়েন্টও তাই হবে, কিন্তু ইন এ পার্টিকুলার ডিরেকশান, ইন এ গিভেন ডাইরেকশান, তার মানে যে কোনো একটা ডাইরেকশানে আমি ধরে নিচ্ছি এই ডাইরেকশানে, তাহলে এই ডাইরেকশানে ই এর মান যা হবে, জি এর মান তা হবে, এই এই তোমার পয়েন্টেরও এই ডাইরেকশানে সেম মান হবে ঠিক আছে, এরও সেম ডাইরেকশানে সেম মান হবে ঠিক আছে। এই ডাইরেকশানের সাথে কিন্তু কখনো এই ডাইরেকশানে মান হবে না, বারবার বলছি সেম মান হবে না, ইন এ গিভেন ডাইরেকশান, মানে একটা পার্টিকুলার নির্দিষ্ট দিকে, একটা পার্টিকুলার নির্দিষ্ট দিকে এই প্রপার্টিগুলো সব সমান হবে ঠিক আছে, বুঝলে, এই হচ্ছে ব্যাপার, ফাইন। এটাকে বলছো আমরা হোমোজিনিয়াস, যে কোনো পয়েন্ট ধরো তুমি, সব এই ডাইরেকশানে সমান হবে, আর তুমি বলতে না এই ডাইরেকশান নেবো না, সবাইকে এই ডাইরেকশানে নেবো, তাহলে সবার এই ডাইরেকশানে সমান হবে, ব্যাপারটা এটাই আর কি, আর কিচ্ছু না, সিম্পল অ্যাজ দ্যাট। আর আইসোট্রপিকটা কি তাহলে, আইসোট্রপিকটা, আইসোট্রপিকটা আইসোট্রপিক হচ্ছে it has same elastic properties, it has same elastic properties লিখেছো, in all direction, in all direction at a given point, এটা এ কি বলছে, এ বলছে যে একটা পার্টিকুলার পয়েন্টে সব ডাইরেকশানে প্রপার্টি সেম হবে, ইলাস্টিক প্রপার্টিগুলো, মানে এরকম একটা বডি ধরো সেম আগের মতন, মানে এবার এইখানে একটা পয়েন্ট ধরো, একটা পার্টিকুলার পয়েন্টের কথাই বলেছে তো দেখো, একটা গিভেন পয়েন্ট, তাহলে এই একটা পার্টিকুলার পয়েন্টে তুমি যদি ই, মানে ই এর মান যদি এই ডাইরেকশানও দেখো, এই ডাইরেকশানও দেখো, এই ডাইরেকশানও দেখো, এই ডাইরেকশানও দেখো, সব ডাইরেকশানে মান সেম হবে, বুঝলে, মানে বেসিক্যালি এই দুটোকে যদি কম্বাইন করো, যে কোনো পয়েন্ট তুমি যদি দেখো সব ডাইরেকশানই, তার মানে সবার মান সমান হচ্ছে, এই দুটোকে যদি কম্বাইন করো, তাই না। এর বাস্তবতাটা কি, একটা ধরো মেটেরিয়াল আছে, ধরো তোমার বাড়ির পিলার আছে ঠিক আছে, কলম আছে, সেইখানে কি সম্ভব বাস্তবে যে সব পয়েন্টে সব ইলাস্টিক প্রপার্টিগুলো সেম, মানগুলো সেম, কখনই হয় না, তাই না, বাস্তবে তো কখনই মেটেরিয়াল না, কোথায় একটু স্ট্রেংথ বেশি হতে পারে, কোথায় একটু কম হতে পারে, কিন্তু আমরা থিওরিটিক্যালি ধরে চলি যে সব জায়গায় ইলাস্টিক প্রপার্টিগুলো সেম ঠিক আছে, বোঝা গেল, থিওরিটিক্যাল ক্যালকুলেশন করার জন্য, কিন্তু বাস্তবে এটা হয় না ঠিক আছে। তার মানে বেসিক্যালি এখানে ইয়ের মান যায়, এখানেও ইয়ের মান তাই, এখানেও ইয়ের মান তাই ঠিক আছে। সিমিলারলি এর ক্ষেত্রে কি সব ডাইরেকশানে, একটা পয়েন্টে সব ডাইরেকশানে সেম হবে, বুঝলে, সেম এখানে একটা পয়েন্ট যদি ধরো সব ডাইরেকশানে সেম হবে, এই হচ্ছে ব্যাপার, এটা খুবই সোজা ঠিক আছে। এবার প্রিজমেট্রিক মানে কি, প্রিজমেট্রিক তাই তো, এই যে প্রিজমেট্রিক, মেটেরিয়াল উইল বি প্রিজমেট্রিক গাইস, তাই তো, একে ফেলে তো চলে আসো, প্রিজমেট্রিক মানে কি, তাই তো, তাহলে সেকেন্ড পয়েন্টে কি ছিল, প্রিজমেট্রিক ইয়ে মেম্বার, তাই তো, প্রিজমেট্রিক মেম্বার ঠিক আছে, কিচ্ছু না, একদম বাচ্চাদের, এর মানে কি লেখো, আ মেম্বার হ্যাজ, এই যখন অ্যাজাম্পশন লিখবে এবার লিখে দেবে সব, আ মেম্বার হ্যাজ না হ্যাভিং লেখো, হ্যাভিং ইউনিফর্ম ক্রস সেকশন, uniform cross section through the length,
সব বোঝাচ্ছি, একেও দিচ্ছি, চিন্তা করো না। লেন্থ জুড়ে পুরো ক্রস সেকশনটাই ইউনিফর্ম হওয়া চাই, মানে সেম হওয়া চাই, ঠিক আছে। ইট ক্যান হ্যাভ, লেখো ইট ক্যান হ্যাভ different cross sectional areas. It can have different cross section areas. তোমরা 3-4 নম্বর ক্লাস থেকেই পুরো অঙ্কের ভেতরে ঢুকে যাবে জোনে, ঠিক আছে। যা করাবো তার বাইরে কিচ্ছু এক্সামে আসবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তো চলো আমরা এখানে একটু সময় টাইম দিচ্ছি ভালো করে বোঝার জন্য, নাহলে বেসটা স্ট্রং না হলে সমস্যা। থার্মালের ক্ষেত্রেও ঠিক সেরকম দেখো, কারণ প্রথমে যদি সমস্যা থেকে থাকে তাহলে পুরো সেমিস্টারই ভুগতে থাকবে। দেখো তো এটা একটা সার্কুলার বার দেখতে পাচ্ছ, তাই না? দেখো তো এইখানেও যা সার্কুলার ক্রস সেকশন, এখানেও তাই তার সার্কুলার ক্রস সেকশন, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। তার মানে কি এটা ইউনিফর্ম না নন ইউনিফর্ম তোমরা বলো? পুরো লেন্থ জুড়ে, পুরো অ্যাক্রস দি লেন্থ সার্কুলার ক্রস সেকশন আছে কি নেই, নাকি উব্র খেব্র আছে? আমি কি এরকম এঁকেছি যেরকম বাড়ছে আর কমছে, এরকম কমছে? আমি কি এরকম টাইপের রেখেছি? দেখো তো এখানে এরকম হলো, এখানে এরকম হলো, এরকম এরকম হলো, ঠিক আছে। এরকম এঁকেছি না, একদম পুরো ইউনিফর্ম এঁকেছি। এখানেও যা ইউনিফর্মিটি মেনটেন করেছে এখানেও তাই, এখানে তাও, মানে থ্রু আউট দি লেন্থ কি ইউনিফর্ম ক্রস সেকশন। এটা কি বলছো তো ইউনিফর্ম ক্রস সেকশন? এটা কিন্তু সার্কুলার কেসে হবে না, সব কিছু কেসে হবে। সেমভাবে দেখো এই রেক্ট্যাঙ্গুলার সেকশন আমি অ্যাজিউম করি, আর সব কটা কিন্তু ক্রস সেকশনের কথা বলছি, বারবার বলছি এগুলো কিন্তু সব ক্রস সেকশন নিয়ে কিন্তু অঙ্ক আমাদের গাইজ, হ্যাঁ ভুলে গেলে হবে না, ঠিক আছে। এই স্ট্রেসের এরিয়া, মনে হয় স্ট্রেসের এরিয়া এর জায়গাটা বসাতে হবে। দেখো তো মোটামুটি আঁকলাম, তাহলে দেখো তো এটাই ওর ক্রস সেকশন, তাই তো, এটাই ওর ক্রস সেকশন। তাহলে দেখো তো এইখানে তুমি যদি কনসিডার করো সেম সেকশন আছে কি নেই, দেখো তো এখানে দেখো সেম সেকশন আছে কি নেই, ইউনিফর্ম আছে কি নেই, ফিল করতে পারছো জিনিসটা? মুখস্থ না করে ফিল করতে পারছো? এবার একটা ভালো স্ট্রাকচার আঁকবো, দেখো, ঠিক আছে। এটা কেউ দেখি তো বলতে পারি কিনা এটা কীরকম সেকশন আঁকছি। রাস্তাঘাটে গেলে দেখেছো, শহরে গেলে বা তোমরা এটা দেখতে পাও, দেখি তো, দেখি কি কে বলতে পারবে তাড়াতাড়ি এটা কি সেকশন আঁকছি। এখনো দেখেও কি বুঝতে পারছো না কি আঁকছি? এরকম ভাবে 3D আঁকবে তবে না ড্রয়িং করে মজা। হুম, যারা ড্রয়িং নিয়ে ভাবছো বুঝতেই পারছো যে এখানে তোমাদের সাবজেক্টে এরকম একটা ভিজুয়ালাইজেশন দিচ্ছি, মানে এমনি ড্রয়িংয়ে তোমরা কীরকম হবে পাবে। দেখো তো এই সেকশনটা কোথাও দেখেছো যখন রাস্তায় বেরিয়েছো? এরকম জিনিসটা কোনো দেখেছো, এরকম টাইপের জিনিস? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আই সেকশন, তাই তো, আয়ের মতন দেখতে। ওভারব্রিজ যেখানে আছে, ফ্লাইওভার যেখানে আছে, ওভারব্রিজ তো ফ্লাইওভারের কথা বলছি, দেখেছো? ভালো করে গিয়ে দেখবে ফ্লাইওভার, ঠিক আছে। আই সেকশন, ঠিক আছে, এটা অনেক স্ট্রং হয় সেকশনটা, বুঝলে? এর মোমেন্ট অফ ইনার্সি অনেক স্ট্রং হয়, এটা পরে পড়বে কোনো চ্যাপ্টারে। তো ওই জন্য আমরা আই সেকশন ইউজ করি ব্রিজের ক্ষেত্রে, বুঝলে? এগুলো সব প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তাহলে দেখো সব ইউনিফর্ম কি না, তুমি যদি এখানেও দেখো এটাও কি আই কি নাই? আই না, দেখো তো, দেখো তো আই কি আই না? সেম তো, সেম ইউনিফর্ম তো, ঠিক আছে। বাট হ্যাঁ ডিফারেন্ট, এর সেকেন্ড লাইনটা মানে কি দেখো, এর ইউনিফর্ম ক্রস সেকশন হবে এটা তো ঠিকই, বাট এদের কিন্তু ডিফারেন্ট ক্রস সেকশন হতে পারে এরিয়া, মানে কি, মানে এরকম ধরে নাও এরকম একটা বার হচ্ছিল, পুরো ইউনিফর্মভাবে সার্কুলার হলো, তারপর এখানে থেকে রেক্ট্যাঙ্গুলারের বার শুরু, এখান দিয়ে রেক্ট্যাঙ্গুলার শুরু হলো, ঠিক আছে। তারপর থেকে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শুরু হলো, এরকম হতেই পারে, ঠিক আছে। কিন্তু ইউনিফর্মিটি মেনটেন করেছে, দেখো এখানে রেক্ট্যাঙ্গেলটা ইউনিফর্ম আছে, এখানে রেক্ট্যাঙ্গেল ক্রস সেকশন ইউনিফর্ম, এটা ইউনিফর্ম ছিল, এরমাটা তো হতেই পারে, তাই না? হতেই পারে, ঠিক আছে। তাহলে দেখো এতটা সার্কুলার ক্রস সেকশন ইউনিফর্ম ছিল, তারপরে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন, তাহলে এরকমও কিন্তু হতে পারে, ঠিক আছে। এইটা সেকেন্ড লাইন বলছে, কিন্তু এটা ডিফারেন্ট ক্রস সেকশন হতে পারে, এটার এক্সাম্পল হচ্ছে এইটা, ঠিক আছে, ফাইন।
রাইট। আর বাকিগুলো তো ইজি জিনিস, এগুলো মানে নিজস্ব ওয়েট কনসিডার হবে না স্ট্রেংথ অফ মেটেরিয়ালে, বডির ওয়েট। আর স্ট্যাটিক লোডিং তোমাদের ফার্স্ট ক্লাসেই পড়িয়ে দিয়েছে স্ট্যাটিক লোডিং কি, আমরা সবসময় স্ট্যাটিক লোডিংই কিন্তু ইউজ করবো, ঠিক আছে। তো হয়ে গেল, এবার হচ্ছে স্ট্রেন, স্ট্রেস তো পড়েছি, এবার হচ্ছে স্ট্রেন, ঠিক আছে। স্ট্রেন, স্ট্রেনটা আমরা কি লিখবো ডেফিনিশন, সিম্পল জিনিস। স্ট্রেন হচ্ছে, লেখো চেঞ্জ ইন কনফিগারেশন, চেঞ্জ ইন কনফিগারেশন, ঠিক আছে, কনফিগারেশন। অনেক জায়গায় লেখা থাকবে চেঞ্জ ইন লেন্থ, কিন্তু না, ইটস নট অ্যাবাউট লেন্থ, ইটস অ্যাবাউট চেঞ্জ ইন কনফিগারেশন বডিটার বাই অরিজিনাল কনফিগারেশন। দেখো চেঞ্জ ইন কনফিগারেশন, স্ট্রেন বলতে আমরা কি বুঝি, চেঞ্জ ইন এই কি বলে কনফিগারেশন বাই অরিজিনাল কনফিগারেশন, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেনের ডেফিনেশন। এইবার কখনো লেন্থ, যখন আমরা লেন্থ নিয়ে বলবো তখন বলবো চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, ঠিক আছে। যখন আমরা ডায়ামিটার নিয়ে বলতে যদি চাই কখনো, তখন বলবো আমরা চেঞ্জ ইন ডায়ামিটার বা অরিজিনাল লেন্থ। তখন ভলিউম বলবো চেঞ্জ ইন ভলিউম বা অরিজিনাল ভলিউম, বুঝতে পারছো। ওই জন্য কনফিগারেশন হচ্ছে অ্যাকুরেট ওয়ার্ড যেটা সব কিছুকে রিপ্রেজেন্ট করছে। ওকে ফাইন, লিখে যাও ফটাফট। ফাইন, ক্লিয়ার। এবার আমরা সব এখানে ভেঙে স্ট্রেনের ডিভিশন করে লিখবো। মানে জাস্ট তুমি লোড অ্যাপ্লাই করছো, তারপরে কি হচ্ছে, বডিটা এলঙ্গেট হচ্ছে, মানে ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, তার মানে কি স্ট্রেন ঘটছে, ইয়ে বডিটার শেপ সাইজের পরিবর্তন হচ্ছে, তাই না। তাহলে টাইপসে লেখো, টাইপস, এরপরে আঁকবো আমি, ঠিক আছে, মানে ফর্মুলাটা ডিরাইভ করতে আর কি। টাইপসে লেখো, তাহলে ফার্স্ট টাইপ হচ্ছে কি নর্মাল স্ট্রেন, ঠিক আছে। এর মধ্যে দুটো ভাগ আছে, সেম যে আমরা দেখেছি যে নর্মাল যেরকম ফোর্স ছিল তার মধ্যে টেনশন কম্প্রেশন ছিল, তো এখানেও তাই। নর্মাল স্ট্রেসের ক্ষেত্রে যদি বাইরের দিকে যদি ফোর্স অ্যাপ্লাই করি বাইরের ডাইরেকশানে, তাহলে কী হবে, টেনসাইল, তাই তো। টেনশান দেখো, টেনশান যেটা আমরা পজিটিভ ধরে করব, আর যদি ভেতর দিকে যদি ফোর্স অ্যাপ্লাই করে তাহলে কি কম্প্রেশন ঘটে। আগের দিনই পড়েছি আমরা, এগুলো নেগেটিভ ধরবো, ঠিক আছে ফাইন। এই নর্মাল স্ট্রেনকে আমরা কি বলি, লিনিয়ার ডিফরমেশন, লিনিয়ার ডিফরমেশন মানে যেটা লেন্থ বা ডায়ামিটারে চেঞ্জ হচ্ছে এটাকে বলি মানে লিনিয়ার ডিফরমেশন, ঠিক আছে। এটা সবসময় কোন দিকে হবে, এটা সবসময় কোন দিকে হবে গাইস, তোমরা জানো নর্মাল স্ট্রেনটা মানে নর্মাল তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, আর এটা কি হবে সবসময় লংগিচুডাল ডাইরেকশানে ঘটবে, তাই তো, লংগিচুডাল ডাইরেকশানে ঘটবে। দাঁড়াও, ভালো করে লিখে রাখো, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, বারবার লিখে রাখো। এই যে একটা বডি, এই যে একটা অবজেক্ট, ঠিক আছে, এই যে ফোর্স দিচ্ছ, এটা কি অ্যালং দি লংজিটিউডাল ডাইরেকশন নর্মাল ফোর্স দিচ্ছ, তার মানে এই যখনই নর্মাল স্ট্রেনটা ঘটবে, টেনশন বা কম্প্রেশন যদি তুমি এই টেনসাইল ফোর্স দাও বা কম্প্রেসিভ ফোর্স দাও ভেতর দিকে, এগুলো কি নর্মাল লোডের পার্ট, সব কিন্তু লংজিটিউডাল ডাইরেকশনই হবে, ঠিক আছে ফাইন। এটা কিন্তু মাথায় রাখবে, আমি যখন লিখে দিচ্ছি দেখবে এটা পরেও আমি কনসেপ্টটা কাজে লাগবে, পরের দিন যখন আর বলবো এই ওয়ার্ডটা, ঠিক আছে। আর ব্র্যাকেটে লিখে রাখতে পারো ডাইরেকশন অফ ফোর্সও লিখে রাখতে পারো, ঠিক আছে, ডাইরেকশন অফ ফোর্স, ঠিক আছে। আর সেকেন্ড টাইপটা হচ্ছে কি, যেটা তোমরা পড়েছো নর্মাল ছাড়া আর কি আছে বলো, শিয়ার আছে, শিয়ার স্ট্রেন, তাই তো, শিয়ার স্ট্রেন আছে, এক্ষুনি আমরা দেখাবো এক্ষুনি। শিয়ার স্ট্রেনের আমরা ইয়ের কী দিই, নোটেশন কী দিই, গামা, ঠিক আছে, গামা। লিনিয়ার নর্মাল স্ট্রেনের আমরা কী দিই, এখানে লিখতে ভুলে গেছি, স্মল ই লেখো, স্মল ই, এটা হচ্ছে নর্মাল স্ট্রেনের রিপ্রেজেন্টেশন, আর শিয়ার স্ট্রেন হচ্ছে গামা, ঠিক আছে। তার মানে যখন শিয়ার ফোর্স অ্যাপ্লাই করবো তখন শিয়ার স্ট্রেন ঘটবে, সিম্পল অ্যাজ দ্যাট, ওকে। আর এটা কী রকমের ডিফরমেশনটা হয়, এটা হয় অ্যাঙ্গুলার ডিফরমেশন। কী হয় ডিফারেন্সটা দেখছি, এটা লিনিয়ার, এটা অ্যাঙ্গুলার ডিফরমেশন। এখানে ভিডিওটা দেখাচ্ছি একটু পরে। আর এটা কোন ডাইরেকশন হবে গাইস, এটা ট্রান্সভার্স ডাইরেকশনে হবে, তাই তো।
রাইট, और এভাবে লিখতে পারো ডাইরেকশন, ডাইরেকশন পারপেন্ডিকুলার দ্য সাইন টু দি ডাইরেকশন অফ ফোর্স, তাই তো? ডাইরেকশন অফ ফোর্স যেদিকে তার পারপেন্ডিকুলার ডাইরেকশানে যখন আমরা অ্যাপ্লাই করি তখনই শিয়ার স্ট্রেন ঘটে। ঠিক আছে, এটাও লিখতে পারে, গেলে মনে রাখার জন্য তোমায় লেখাচ্ছি, ঠিক আছে? পরে রিভাইজ করতে পারো। এটা পারপেন্ডিকুলার সাইন, অনেকজন এটা জানো না, এটা এরকম প্যারালাল সাইন। ওকে, তাহলে দেখলে নর্মাল স্ট্রেন আর শিয়ার স্ট্রেন লিখে নিলাম, ঠিক আছে? এবার আমি এটা নর্মাল স্ট্রেনে ছোট্ট করে বডি এঁকে নিই। তাহলে দেখো, একটা যদি বডি এরকম থেকে থাকে, একটা যদি বডি এরকম থেকে থাকে গাইস, একটা বডি ধরো এরকম ছিল, একে বলো ফাটাফাট, তুমি ফোর্স দিচ্ছিলে, আচ্ছা এটা আঁকো আগে, এটা ডটেড করব, হ্যাঁ? যে ফোর্স দেওয়ার পরে কি হয়ে গেছে, লেন্থ বেড়ে গেছে, ডায়ামিটার ছোট হয়ে গেছে, এটা ডটেড আঁকবো আমি, বারবার বলছি, কারণ এটা পরে ঘটেছে। আমরা এবার দেখো, এটা তার টেনসাইল ফোর্স বাড়ির দিকে অ্যাপ্লাই করছি, ভেতর দিকে করতাম কমপ্রেসিভ ফোর্স হতো। দেখো ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, আমি ব্ল্যাক কালারের যে বডিটা ছিল ওটা ছিল ইনিশিয়াল সময়, ঠিক আছে? ওকে, তারপরে ফোর্স অ্যাপ্লাই করার ফলে টেনসাইল ফোর্স যেহেতু অ্যাপ্লাই করেছি, লেন্থটা বেড়ে গেছে, ডায়ামিটারটা কমে গেছে, তাই না? এই ডায়ামিটারটা, হ্যাঁ ঠিক উপরে, চল। তাহলে দেখো এখানে, তাহলে এটা হচ্ছে, আমি যদি যদি ইনিশিয়াল লেন্থ, তাহলে এইটা হবে আমার ফাইনাল লেন্থ, হ্যাঁ কি না? এটা যদি L0 হয়, এটা L1 হবে, হ্যাঁ কি না বলো? আর ডায়ামিটারের যদি সেম আমরা বলি, এইটা ক্যাপিটাল ডি হতো, এখানে বাইরে দিচ্ছি হ্যাঁ ডাইমেনশনটা। অনেকজন এখানে আছো ফার্স্ট ইয়ারে, ডাইমেনশন দেওয়ারই পদ্ধতি জানো না, প্রসেস, ঠিক আছে? ডাইমেনশন দেওয়ারেরও সব এক্সটার্নালে যাবে, কেটে দেবে যখন ল্যাবে, এখন মেশিন লার্নিংয়ে পেপার নিয়ে যাবে থার্ড সেমিস্টারে। এটা হচ্ছে কি পর ইনিশিয়াল, তাই তো? D0 দিচ্ছি তাহলে, যেটা ইনিশিয়াল D0, আর ফাইনালটা হচ্ছে D1, এটা হচ্ছে ফাইনাল ডায়ামিটার, তাই তো? এতদিন এক্সটার্নাল হতো না, এবার হচ্ছে D1, তাই তো? ক্লিয়ার, ডাইমেনশনগুলো দিয়েছি, অ্যারো হেড প্রপারলি দেওয়া, সিটে তোমাদের কলেজে তো অনেক কলেজে ভালোভাবে হয়েছে, অনেক কলেজে ভালোভাবে হয়নি, অ্যারো হেড দেওয়ার নিয়ম সব এগুলো কিন্তু ভালো করে দেখবে কলেজ যখন শুরু হবে, ঠিক আছে? হলো, তাহলে এবার স্ট্রেনের ফর্মুলা কী লিখবো বলো, ঠিক আছে? আমি যদি এটা কি দেখতে পাচ্ছ, এটা নর্মাল ফোর্স, তাই তো? টেনসাইল ফোর্স, তাহলে স্মল ই আসবে, নর্মাল স্ট্রেন, এই যে নর্মাল স্ট্রেন আসবে, তাই তো? ই, এবার আমি লেন্থের অ্যালং যদি আমি চাই, লেন্থের অ্যালং, তাহলে ই এল লিখছি, ঠিক আছে? আমি কোন স্ট্রেনটা বের করছি, লেন্থের অ্যালং, লেন্থের বের করছি। তাহলে ফর্মুলাতে কি দেখো, চেঞ্জ ইন কনফিগারেশন বাই অরিজিনাল কনফিগারেশন, যখন আমি লেন্থের বের করছি, তাহলে আমি ফর্মুলাটা অ্যাকচুয়ালি কী হওয়া উচিত দেখো, চেঞ্জ ইন লেন্থ, তাই তো, বাই অরিজিনাল লেন্থ, হ্যাঁ কি না, তাই তো? তাহলে তুমি বলো এখানে চেঞ্জ ইন লেন্থ, তাহলে বেড়ে কত হয়েছে, বেড়ে বেড়ে হয়েছে, ফর্মুলা কী কথা বলো, বেড়ে হচ্ছে L1, আর আগে কত ছিল, -L0, এটা তো চেঞ্জ, বাড়া লেন্থ মাইনাস কমে যাওয়ার লেন্থ, আর এটা বড়, তাই তো? আগে লিখেছি। আর বাই কী হয় বলো, বাই অরিজিনাল লেন্থ, তাহলে অরিজিনাল লেন্থ হচ্ছে L0, এটাই হচ্ছে নর্মাল স্ট্রেন অ্যালং লেন্থ, এটাই ফর্মুলা। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝতে পারলে? ক্লিয়ার? আর সেমভাবে তোমাকে যদি আমি যদি জিজ্ঞেস করি ডায়ামিটারের কথা, যদি জিজ্ঞেস করি ডায়ামিটারে কী পরিবর্তন হয়েছে, স্ট্রেন যদি সেমভাবে বের করি, কিন্তু ডায়ামিটারে যদি বের করি, তাহলে তুমি কি বলবে, যে চেঞ্জ ইন ডায়ামিটার, তাই তো? চেঞ্জ ইন ডায়ামিটার বলবে, হ্যাঁ কি না? তাহলে তুমি কি বলবে, বেড়ে কি, দেখো ফাইনাল ডায়ামিটার কি হয়েছে, D1, তাই তো? আর ইনিশিয়াল ডায়ামিটার কি ছিল, D0 বাই অরিজিনাল ডায়ামিটার D0, কিন্তু এটা এই কেসে দেখো এটা কিন্তু কমেছে, তার মানে এইটা ডায়ামিটারটা কী হবে, অলওয়েজ নেগেটিভ, কমছে তো, আর এটা হবে পজিটিভ লেন্থ, এটা বা এটা পজিটিভ ভ্যালু, বড় ভ্যালু মাইনাস ছোটো ভ্যালু মাইনাস বড় ভ্যালু, ডায়ামিটার কমছে, তাহলে ইএল E0 এইডি এগুলো কি, এগুলো হচ্ছে
নর্মাল স্ট্রেন, তাই তো? লিনিয়ার ডিফরমেশন, তাই না? বোঝা যাচ্ছে? বা আর আমি বলতে পারি লংজিটিউডাল ডাইরেকশানে, এই যে লংজিটিউডাল ডাইরেকশানে ফোর্স দিয়েছো তার কারণে ঘটছে, রাইট? ক্লিয়ার? তাই এইভাবে কিন্তু আমরা স্ট্রেন কিন্তু বের করি, ঠিক আছে? ফাইন, সিম্পল ফর্মুলা দিয়ে বসিয়ে। ওকে, এবার আমাদের লাস্ট টপিকের দিকে যাচ্ছি। ওকে, ফাইন, নাকি এত অবধি থাকবে? বলো কী চাও? আর ছোট 15-20 মিনিট লাগবে, যেটা বলবে তোমরা। নিতে পারবে না নিতে পারবে না বলো, আমার কি করি। আর 15 মিনিট কি নিতে পারবে না নিতে পারবে না? ফাটাফাট বলো, যেটা বলবে। হ্যাঁ। ঠিক আছে, চলো চলো। তাহলে এবার লেখো তোমরা শিয়ার স্ট্রেন মানে যেটা এক্ষুনি আমরা গামা বললাম, তাই তো? গামা বা থিটা দুটোই ইউজ হয়, ঠিক আছে? এই যে এখানে লিখেছি শিয়ার স্ট্রেন গামা, তাই তো? তার মানে যেখানে শিয়ার ফোর্স অ্যাপ্লাই করছো সেই বা এখানে থিটা অনেক সময় কিন্তু লেখা থাকে, এটা অর দিচ্ছি মানে দুটোই কিন্তু পেতে পারো, ঠিক আছে? কোনোটাই ভুল না। এইবার দেখো শিয়ার ফোর্স অ্যাপ্লাই করলে কি ঘটে, এই যে অ্যাঙ্গুলার ডিফরমেশন কথাটা আমি লিখেছি, যে যখন শিয়ার ফোর্স দিচ্ছ কি হয়, অ্যাঙ্গুলার ডিফরমেশন হয়, তাই তো? তাহলে জিনিসটা কীরকম দেখো, ঠিক আছে? এটা একটুখানি দেখো তোমরা, ঠিক আছে? প্লে করছি। দেখো সবাই, হ্যাঁ, দেখতে পাচ্ছ? 2 সেকেন্ডের জিনিস, বাট দেখো এই একটা বডি আছে, তলাতে কিন্তু ফিক্সড আছে, ভালো করে দেখো, তলায় কিন্তু ফিক্সড আছে। ওকে, এবার আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি, ভালো করে দেখো, ট্যানজেন্সিয়াল ফোর্স অ্যাপ্লাই করছি। দাঁড়াতে কী হলো, 1 সেকেন্ড। দেখো ভালো করে সবাই, দেখো দেখো ফোর্সটা এভাবে অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ এখানটা বেন্ড হয়ে যাচ্ছে, ভালো করে দেখো এখানটা কি হচ্ছে, এখানটারও নজর দাও, ঠিক আছে? দেখতে পাচ্ছ বেন্ড হয়ে যাচ্ছে, দেখো ফোর্স অ্যাপ্লাই করছি, তার মানে অ্যাঙ্গুলার ডিফরমেশন হচ্ছে, ঠিক আছে? এটা আঁকবো আমি এখন 2D-তে, দেখো এখানটা ভালো করে নজর দাও, দেখতে পাচ্ছ তলাটা কিন্তু ফিক্সড, এগোতে পারছে না, ঠিক আছে? আর ফোর্সটা কীভাবে অ্যাপ্লাই করছি দেখো, ট্যানজেন্সিয়ালি এভাবে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? দেখো, ওকে ফাইন, এটাকেই আমরা আঁকবো, দেখো তাহলে এইভাবে এঁকে গেলো ফটাফট। এইটাই ডিফর্ম করে এরকম হয়ে যাচ্ছে, এখান থেকে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? যখন এই ফোর্স অ্যাপ্লাই করছো, ওটা আঁকছি আমি, ডটেড করে আঁকবো এটা। এটা 2D ভিউ, ওটা 3D ভিউ ছিল। এর ক্ষেত্রে দেখো আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি, দেখো এই দেখো ট্যানজেন্সিয়ালি অ্যাপ্লাই করছি, ঠিক আছে? একে হলো ফটাফট, এটা হচ্ছে পি। তাহলে এই যে লাইনটা ছিল, এই লাইনটাই যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, আফটার এ পিরিয়ড অফ টাইম কী হচ্ছে, ডিফর্ম করে কোথায় চলে আসছে, এইখানে চলে আসছে। তাহলে ডিফর্ম কতটা অ্যাকচুয়ালি হলো, এইটা হলো থিটা, থিটা ডিফরমেশন, আগে ছিল বি, এখন হচ্ছে বি ড্যাশে এসছে পয়েন্টটা, তাই তো? আর এই সি পয়েন্টটা কোথায় এসছে, সি ড্যাশে এসছে, আর এটা হচ্ছে তলাটা ফিক্সড, নাহলে তো এগিয়ে যাবে পয়টা, তাই না? ফাইন, একে ভালো। তাহলে শিয়ার স্ট্রেন বা এটা লেখো, এটা কি ট্যানজেন্সিয়াল, ঠিক আছে? পি অ্যাপ্লায়েড ট্যানজেন্সিয়ালি, ওকে? তাহলে শিয়ার স্ট্রেন সমান কি হবে, এখান থেকে লেখো, ফর্মুলাটা আমরা ডিরাইভ করছি, দেখো ট্যান থিটা সমান, এই যে এটা থিটা, এই ট্রায়াঙ্গেলটা ভাবো, এই ট্রায়াঙ্গেলটা এখানে একটা এ ধরে নাও, এ পয়েন্ট, এই ট্রায়াঙ্গেলটাকে তোমরা ভাবো, ঠিক আছে? এই যে ছোট্ট যে ট্রায়াঙ্গেলটা আছে, এটাকে ইমেজিন করো, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলটাকে, এটা যদি থিটা হয়, এটা এ হয়, এটা যদি বি হয়, এটা যদি বি ড্যাশ হয়, ট্যান থিটা সমান কি হয়, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এই থিটা যেটা অ্যাঙ্গেল আছে, এর অপোজিট সাইড সবসময় কি হয় মাথায় রাখবে, অ্যাঙ্গেলের অপোজিট সাইডের পারপেন্ডিকুলার। এটা বড় সাইড, এটা হচ্ছে হাইপোটেনিউস, এটা হচ্ছে বেস,
তাই তো? তাহলে ট্যান এর সমান কি হয় তোমরা পড়েছো ফার্স্ট ইয়ারে, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার মানটা কি বি বি ড্যাশ, এইটুকুনি পার্টটা, এটা হচ্ছে পারপেন্ডিকুলার বি বি ড্যাশ। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে বি বি ড্যাশ বাই বেস হচ্ছে কত, এবি, এটা হচ্ছে ফর্মুলা। আর ট্যান থিটার মানটা টেন্স টু কি হয়, থিটা হয়, ঠিক আছে? ট্যান থিটার ভ্যালুটা যা নেবে ওটা থিটার টেন্স টু কারিব হয়, ওকে ভ্যালুটা। যার জন্য কি হয়ে যায়, আমরা ট্যান থিটাকে আমরা থিটায় বসাই, থিটা সমান কি লিখতে পারি, বি বি ড্যাশ বাই এ ড্যাশ, ঠিক আছে? এটা যা রিপ্রেজেন্টেশন অফ ফর্মুলা, বাস এইটুকুনি এত আমাদের মাথায় থাকে, ঠিক আছে? সিম্পল অ্যাজ দ্যাট। এইবার সিআরের কনসেপ্টটা আমরা এখন অঙ্ক করব, তখন আরও ভালো বুঝতে পারবো, ঠিক আছে? অঙ্ক, সিআরের অঙ্ক আছে। এবার নর্মাল ফোর্সের সাথে তফাৎটা কি দেখো, নর্মাল ফোর্সের সাথে তফাৎটা কি শিয়ার ফোর্সের, ঠিক আছে? ভালো করে দেখো, এই যে বডিটা আছে, ঠিক আছে, এই যে বডিটা আছে, আমরা যখন নর্মাল কি বলে, যখন টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করছিলাম, দেখো তো এইভাবে আলাদা হচ্ছিল তো, দেখো তো যখন টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করছিলাম এইভাবে করছিলাম, এটা হচ্ছে টেনসাইলে কেসে, তাই তো? বডিটা আলাদা হচ্ছিল, তাই না? এর এরিয়া ক্রস সেকশন এভাবে আলাদা হচ্ছিল। কিন্তু যখন শিয়ার ফোর্স তুমি এখন অ্যাপ্লাই করবে, ডিফারেন্সটা কী হবে দেখো, শিয়ার ফোর্স হচ্ছে গা ঘেঁষে বেরোবে, গা ঘেঁষে বেরোবে, শিয়ার ফোর্সটা এইভাবে অ্যাপ্লাই হবে, এইদিকে কিন্তু নয়, এটা কিন্তু লংসনা ডাইরেকশান, ঠিক আছে? এবার এইখানে তুমি যদি ফোর্স যদি পি অ্যাপ্লাই করো এই বডিটার ওপরে, তাহলে কি হবে, আফটার এ পিরিয়ড অফ টাইম, এটা জাস্ট এটা এক্ষুনি পুরো বুঝতে পারবে না, এটা অঙ্ক করলে বুঝতে পারবে, যখন অঙ্ক আমরা করবো, ড্রয়িংটা করবো। এ দেখো জিনিসটা এরকম হবে, এটা এইখানে তুমি ফোর্স দিচ্ছ, এটা নিচে, এটা বডিটাকে নিচে নিয়ে যেতে চেষ্টা করছে, এটা উপরে নিয়ে যেতে চেষ্টা করছে, এরকম ব্যাপার দিয়ে এভাবে কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে? সব থেকে ভালো এক্সাম্পল কী করে তোমাকে যদি বলি, সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে, ভাবো বাটার, বাটার ভাবো, ঠিক আছে? মানে খাওয়ার বাটার, ওকে ঠিক আছে, খাওয়ার বাটার, ঠিক আছে? আমি এরকম একটা ধরছি, এরকম ধরো বাটারের লেয়ারটা আছে, ঠিক আছে? যখনই শিয়ারের কথা ভাববে, গা ঘেঁষে বেরোনোর কথা ভাববে, ধরো এটা আবার বাটার আছে, তুমি কি ভাবলে, তুমি ভাবলে বাটারের ওপরে যে পোর্শনটা আছে, ঠিক আছে, এইখানে একটা, ধরো ছুরি হাতে তোমার আছে, ছুরি হাতে নাইফে আছে, নাইফ আছে এরকম, ঠিক আছে, নাইফ আছে, তুমি বললে এই পোর্শনটাকে তুমি এইদিকে ফোর্স দেবে, ঠিক আছে? তাহলে কী হবে বলো তো, বাটারটা কী হবে, বাটারটা এ গা ঘেঁষে তো ওপরে বাটারটা তো চলে যাবে, তাই না? তার মানে কী দাঁড়াবে দেখো তো, এরকম দাঁড়াবে কি, এই তলার বাটারটা এরকম জায়গায় এরকম চলে আসবে, একটু এটা শিয়ারটা একটু বোঝাটা টাফ একবারে, যখন অঙ্ক করে বুঝে যাবে। এ দেখো ওপরে বাটারটা এরকম কি রিমুভ হয়ে যাবে, দেখো তো ওপরে বাটারটা কি এরকম রিমুভ হয়ে সামনের দিকে যাবে, তাই তো? তার মানে এটা কি হলো, শিয়ারিং অ্যাকশন হলো। এইবার এইখানে শিয়ারে কেসে বুঝতে যে কোন এরিয়াটা ইনভলভ, কোন এরিয়াটা গা ঘেঁষে বেরোচ্ছে, দেখো তো এই এরিয়াটা কি গা ঘেঁষে বেরোচ্ছে, এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটাই এভাবেই তো গাটা ঘেঁষে বেরোচ্ছে, বাটারটা, তুমি এখন বাটারটাকে রিমুভ করছো ছুরিটা দিয়ে, ছুরিটা দিয়ে তুমি এখন রিমুভ করছো, ও কী করছে, কোন এরিয়াটা ইনভলভ আছে, এই এরিয়াটা, তখন এই শিয়ারের কেসে এরিয়াটা বের করাটা একটুখানি চ্যালেঞ্জিং হয় ভাবনার ওপর, এটা হয়ে যাবে শিয়ার এরিয়া, বুঝতে পারছো যে কোন এরিয়াটা গা ঘেঁষে বেরোচ্ছে যখন তুমি শিয়ার ফোর্স অ্যাপ্লাই করছো। এক্সাম্পল কী কী, রিয়েল লাইফ, যখন তুমি দাঁত মাজছো, ঠিক আছে, সকালে উঠে আমরা এখন ব্রাশ দিয়ে দাঁত মাজছি, ঠিক আছে, দ্যাট ইজ অলসো শিয়ারিং অ্যাকশান। তুমি এই মোবাইলে হাত দিয়ে স্ক্রল করছো, তুমি এই মোবাইলে হাত দিয়ে মোবাইলটাকে স্ক্রল করছো, দ্যাট ইজ হোয়াট, শিয়ারিং অ্যাকশান, তাই না? ঠিক আছে, তো এগুলো হচ্ছে শিয়ারিং অ্যাকশান, ঠিক আছে, মাথায় রাখবে, হ্যাঁ, রিয়েল লাইফ এক্সাম্পল, ওকে? তো এই বাটারটা নিয়ে ভাবো, ঠিক আছে, এইটা যখন আস্তে আস্তে করবে কী হবে, বাটারটা এইখানে চলে যাবে, তাই না, বাটারটা রিমুভ হয়ে যাবে, তার মানে কি এই বরাবর গা ঘেঁষে বেরোচ্ছে, তাই না? সিম্পল অ্যাজ দ্যাট। সিম্পল আরেকটা যদি এক্সাম্পল দিয়ে দেখো, এ দেখো সেম, যদি এরকম একটা এক্সাম্পল দিই, ঠিক আছে, ধরো এই বডিটা ছিল, এই বডিটা ধরো এরকমভাবে ছিল, ঠিক আছে, তুমি এখানে ধরো ফোর্স দিচ্ছ, তুমি ধরো এখানে ফোর্স দিচ্ছ, এই ওপরের পয়েন্টে ফোর্স দিচ্ছ, দেখা গেল কি এই ওপরের পোর্শনটা গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে, ওপরে অর্ধেক পোর্শনটা, ঠিক আছে, ওপরে অর্ধেক পোর্শনটা এভাবে গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে, দেখো ওই সেম বাটারের মতনই কেস, হ্যাঁ কি না? তাহলে কোন এরিয়াটা গা ঘেঁষে বেরোচ্ছে, দেখো এই এরিয়াটা, বুঝতে পারছো? তাহলে এটা হবে আমার শিয়ারিং এরিয়া, দেখো তো ফিল করতে পারছো এবার? তাহলে দিস ইজ মাই শিয়ারিং এরিয়া গাইজ, ঠিক আছে, এটা হচ্ছে আমার শিয়ারিং এরিয়া। এইভাবে শিয়ারিং এরিয়া বের করতে হয়,
ঠিক আছে, কোন এরিয়া গা ঘেঁষে, সেটা যখন অঙ্ক করবো না, আলাদা আলাদা এক্সাম্পল নিয়ে অঙ্ক, আলাদা এরিয়া, তখন একদম ক্লিয়ার হবে, ওর বাইরে কিছু নেই। ঠিক আছে, এইটা একটা তার মধ্যে খুব ভালো এক্সাম্পল। ঠিক আছে, এই শেয়ার এরিয়াটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, একদিনে যে সব বুঝাবে তো এরকম নয়, এত কনসেপ্ট আছে। আর লাস্ট এটা হচ্ছে আমাদের হুকস ল, যেটা তোমরা জানো। ঠিক আছে, হুকস ল, হুকস ল, হুকস লটা কি বলে তোমরা জানো? স্ট্রেস, স্ট্রেস ইজ proportional to strain. Stress is proportional to strain within elastic limit, within elastic limit। তারপরে কি হয় মনে আছে, ফার্স্ট সেমে করেছিলে? within elastic limit up to the limit of, সব থেকে মেন ওয়ার্ডটা, up to the limit of proportionality, PROPOR, proportionality। Stress is proportional to strain within elastic limit up to the limit of proportionality, PROPORTIONALITY, very important। ঠিক আছে, হুকসটা তোমরা পড়েছো, এই ওয়ার্ডটা আশা করছি পড়েছো। ঠিক আছে, আমরা যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা যেটা আঁকি, যেটা তোমাদের সায়ক স্যার বুধবার দিনকে ওই ক্লাসটা নেবে, এটার কন্টিনিউশন ক্লাস, ওটা মেটেরিয়াল সায়েন্সেও কমন, এটাতেও কমন। মেটেরিয়াল সায়েন্সের একটু সিলেবাস কম, তো ওটা কভার করবে, অ্যান্ড প্রপার্টিজ কভার করবে। ওকে, ওটা একটু ইন্টারভিউ লেভেলেই পড়াবে। তো এরপরে ওটা আমি এটা নিয়ে তাই ডায়াগ্রামে যাব না। ঠিক আছে, আমি যা এটার কি হুকসলা কি বলে, স্ট্রেস হচ্ছে কার সাথে প্রপোর্শনাল, স্ট্রেস হচ্ছে প্রপোর্শনাল টু স্ট্রেন। ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। ইলাস্টিক লিমিটের মধ্যে কিন্তু লিমিট অফ প্রপোর্শনালিটি অবধি। আমরা এই নেক্সট ক্লাসে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকবো। ঠিক আছে, মানে যেটা বুধবার দিন হবে তোমাদের, সায়ক স্যার ওটা পড়াবে, যেহেতু কমন পার্ট। ওকে, তো আমরা কি জানি, তোমরা ফিজিক্সও পড়েছো তাই তো, এই যে এখানে পুরো লিনিয়ারলি মেনটেন করে, এটাই হয় স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, এই পার্টটা। রাইট, ডায়াগ্রামে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা এইভাবে হয়ে, ঠিক আছে, এইভাবে চলে যায়। ঠিক আছে, ওকে ফাইন। তো এই এই এতটা হচ্ছে কি প্রপোর্শনাল লিমিট বলে। ঠিক আছে, যেখানে স্ট্রেস যে হারে তুমি বাড়াও, সে হারে স্ট্রেনও বাড়বে। স্ট্রেসও যদি 10% বাড়াও, স্ট্রেনও 10% বাড়বে। ওকে, এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা আমরা কেন স্টাডি করি, খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউর জন্য। কারণ এই যে তোমরা বললাম আমি স্ট্রেস ক্যালকুলেশন কেন করছি, তাই তো, তাহলে এই ডায়াগ্রামের মাধ্যমে বোঝা যায় যে একটা মেটেরিয়াল কোন পয়েন্ট থেকে ব্রেক করবে, কোন পয়েন্ট থেকে ডিফরমেশন শুধু ঘটবে, কোন পয়েন্ট থেকে পুরো ফেলিওর করে যাবে। ঠিক আছে, এইগুলো সব আমরা কিন্তু পড়ি। ঠিক আছে, ওকে, আপার ইয়েল পয়েন্ট, লোয়ার ইয়েল পয়েন্ট, ব্রেকিং পয়েন্ট, আলটিমেট পয়েন্ট, এই সব পয়েন্টগুলো পড়ি। ঠিক আছে, তো এতটা হচ্ছে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন উইথ ইলাস্টিক লিমিট, জাস্ট বললাম এটা। এখন কিন্তু এটা আমরা নেক্সট ক্লাসে এটা পুরো ভালো করে, আর প্রপার্টিসগুলো, মেটেরিয়াল প্রপার্টিসগুলো, ওগুলো কিন্তু বুধবার দিন ওই ক্লাসটা তোমরা হবে, কালকে মেটেরিয়াল সায়েন্স হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, মেন হুকস লয়ের। ঠিক আছে, আর এটা কিন্তু এইভাবেই লিখতে হবে, এখানে কোনো ওয়ার্ড কিন্তু বাদ দেওয়া যাবে না গাইস। ঠিক আছে, মাথায় রেখো। এবারে প্রপোর্শনাল লিমিটটা সরানোর জন্য আমাদের কে ব্যক্তিটা আছে, এই ইয়ংস মডিউলাস। এই ছোট এটাই হচ্ছে কি ইয়ংস মডিউলাস গাইস। ঠিক আছে, ওয়্যার ই ইজ দি কি, ওয়্যার ই ইজ দি ইয়ংস মডিউলাস। ঠিক আছে, আমি ডায়াগ্রামটা ক্যাজুয়ালি আঁকলাম। ঠিক আছে, কারণ এটা আমরা নিয়ে ডিসকাস করবো না। ঠিক আছে, একটু কার্ভেচারটা একটু সুন্দর হতো। ঠিক আছে, ইয়ংস মডিউলাস। ওকে ফাইন, যেটা আমরা তখন ডিসকাস করেছিলাম ইলাস্টিক প্রপার্টিসের মধ্যে। এবার দেখো, তাহলে এখান থেকে কি বলতে পারি, এই ফর্মুলা থেকে স্ট্রেস সমান আমরা কি জানি, ফর্মুলা পি বাই এ, বললাম তো স্ট্রেসের ফর্মুলা পি বাই এ, রাইট। আর এখানে ইটা যেরকম আছে রাখো। আর ই সমান কি, ই সমান, ই সমান কি, ম্যাক্সিমাম কেসে মাথায় রাখবে যে আমরা ইকে আমরা কি ধরি, লেন্থের রেসপেক্টেই ধরবো। এই যে এখানে স্ট্রেন পড়লাম না, যে ডায়ামিটারের রেসপেক্টে, লেন্থের রেসপেক্টেই রাখো। এই যে লেন্থের চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, এইটাই আমরা মোস্ট কমন স্ট্রেন। ঠিক আছে, এটা কি ম্যাক্সিমাম ইউজ করি। ওকে ফাইন, ম্যাক্সিমাম অঙ্কে এটা ইউজ করি। তার মানে কি, এটাকে আমরা ডেল এল বাই এল বলতে পারি। এই যে চেঞ্জ ইন লেন্থ মানে কি ডেল এল, তাই তো, আর অরিজিনাল লেন্থ মানে এল। এই ডেল এল মানেই তো এটা L1 - L0, তাই না, চেঞ্জ ইন লেন্থ। তাহলে আমরা সবসময় ফর্মুলাতে কিন্তু, যেহেতু লেন্থের সাপেক্ষে আমরা ইউজ করি সব অঙ্কই, যেহেতু নর্মাল লোড আমরা অ্যাপ্লাই করি, তো ডেল এল বাই এল এটাই কিন্তু ইউজ করবো সব ফর্মুলায়। ঠিক আছে, মাথায় রাখবো এবার থেকে। তাহলে এখানে স্ট্রেনটাকে আমরা কি বসাবো, ডেল এল মানে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। এলো এখান থেকে এদিক ওদিক করে তোমার একটা ফর্মুলা দাঁড়াবে। দেখো কি, এই ডেল এল কতটা এলংগেশন হয়েছে,
এইদিক ওদিক ক্রস মাল্টিপ্লাই করো, কি দাঁড়াবে, এলটা এদিকে চলে যাবে, পি এর সাথে গুণ হয়ে যাবে পিএল বাই এই। এটা হচ্ছে তোমার ফর্মুলা, ফার্স্ট অঙ্কের ফর্মুলা টাইপ 1, যেটা থেকে ফর্মুলা আসবে অঙ্ক, সব থেকে ইজিয়েস্ট অঙ্ক টাইপ 1 ফর্মুলা, ঠিক আছে, ম্যাথসের ডেল এল এ ইকুয়ালস টু পিএল বাই এই, দিস ইজ দি ফর্মুলা, ওকে মনে রাখতে হবে, ঠিক আছে, ফাইন। আর আমি ইয়ংস মডুলাস কাকে বলে লিখে দিচ্ছি, এর ডেফিনেশন যদি লিখতে হয় লিখে নাও, ইয়ংস মডুলাস। একটা দিনে দেখতে পাচ্ছ কত কিছু শেখার আছে একটা ক্লাসে, আমাদের ক্লাস এরকমই লম্বা হয়। it is a constant, it is a constant of proportionality, এগুলো কিন্তু জিজ্ঞেস করবে হ্যাঁ ভাইবাতে ল্যাবে, ইট ইজ এ কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি বিটুইনটা আমি এরকমভাবে লিখছি, তোমরা পুরোটা লিখবে বিটুইন এক্সামে, বিটুইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, between stress and strain, it is the constant of proportionality between stress and strain, লিখেছো, or the stress, এইভাবে লেখা যায়, or the stress required to produce unit strain, হ্যাঁ, to produce unit strain। আমি বলছি এটার লাইনটা মানে কি, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এটার যেটা বলা, লিখে নাও, its value is fixed for a particular material, খুব ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ মার্ক করে রাখবে। ইয়ংস মডুলাসের যেটা ভ্যালু হবে, ঠিক আছে, ইয়ংস মডুলাসের ধরো একটা এক্সাম্পল তোমরা খুব কমন, ঠিক আছে, পাবে হচ্ছে 800 জিপিএ, ঠিক আছে, গিগাপাস এরকম পাবে, হচ্ছে 800 জিপিএর মানে ভ্যালু ধরো বলছি আমি তোমাকে, তো এই মানটা কিন্তু যে মেটেরিয়ালের কথা মানে বলছে অঙ্কতে, ঠিক আছে, সেটা কিন্তু ফিক্সড, সে মেটেরিয়ালের মান, ইয়ংস মডুলাস কিন্তু একটা মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু সেম মান থাকে, চেঞ্জ হয় না, ওই জন্য বলেছে যে ইটস ভ্যালু ইজ ফিক্সড ফর এ পার্টিকুলার মেটেরিয়াল, ঠিক আছে, একটা মেটেরিয়ালের ক্ষেত্রে ধরো স্টিলের ক্ষেত্রে একরকম হবে, স্টিলের মধ্যে অনেক ভাগ আছে তো, ঠিক আছে, তো স্টিলের ধরে নাও আলাদা হবে, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের আলাদা হবে, ঠিক আছে, মেটেরিয়াল হিসাবে ইয়ংস মডুলাসও কিন্তু আলাদা মান হবে, ঠিক আছে, তাহলে তুমি জানো এটা একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি বিটুইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, অর দি স্ট্রেস রিকোয়ার্ড টু প্রডিউস ইউনিট স্ট্রেন, এর মানে কি, মানে ফর্মুলাটা কি হচ্ছে, ফর্মুলাটা দেখো দাঁড়িয়েছে স্ট্রেস ইকুয়ালস টু ই ইন্টু স্মল ই, তো ই ইন্টু স্মল ই, তাহলে ই এর মান, স্মল ই এর মান যদি 1 হয়, তার মানে ইউনিট স্ট্রেন প্রডিউস করার জন্য তোমার কত স্ট্রেস লাগছে সেটাই হচ্ছে ইয়ংস মডুলাস, এইভাবেই লেখা, অর দি স্ট্রেস রিকোয়ার্ড টু প্রডিউস ইউনিট স্ট্রেন, ইউনিট মানে কি 1 একক স্ট্রেন প্রডিউস করার জন্য কত স্ট্রেস প্রয়োজন হচ্ছে সেটাই হচ্ছে এর মান, তাহলে এটা যদি 1 হয়ে যায় কেটে যাবে তো, তাহলে দেখো তো এই মানটা ইকুয়াল হবে, এটাই বলছে, ঠিক আছে, ফাইন, যেভাবে খুশি লিখবে, ঠিক আছে, সবভাবেই তোমাদেরকে লিখে দিচ্ছি, ঠিক আছে, ফাইন। তো এই হয়ে গেছে আমাদের পুরো ব্যাপার, এইটার কন্টিনিউয়েশন হবে তোমার এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দিয়ে, ঠিক আছে, ফাইন, আমরা মেটেরিয়ালকে যখন অ্যানালাইসিস করি ডায়াগ্রাম থ্রু দিয়ে, ওকে ফাইন, এটা ডাকটাইল মেটেরিয়াল আলাদা হয়, ব্রিটেল মেটেরিয়াল আলাদা হয়, আর প্রপার্টিসগুলো যেমন ডাক্টিলিটি, ম্যালিবিলিটি, ঠিক আছে, এইগুলো আছে আর কি, প্রুফ অফ রেজিলিয়েন্স, তারপরে তোমার কি বলে ইয়ে ক্রিপ ফ্যাটিক, এগুলো সবই ওই ক্লাসে কিন্তু পড়িয়ে দেবে, ঠিক আছে, 3 নম্বর ক্লাস যেটা হবে, তারপর থেকে পুরো অঙ্কের ফ্লোতে শুরু হবে, ঠিক আছে, তো দুটো ক্লাস ভালো করে দেখো, বোঝো, ঠিক আছে, অনেক ভেঙে ভেঙে বুঝিয়েছি, কোনো হয়তো অসুবিধা না হয়, ঠিক আছে, আর এটাও ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য কিন্তু আসতে পারে গাইজ, ওকে ফাইন, সো দ্যাটস ইট, দিস ইজ দি এন্ড অফ সেকেন্ড ক্লাস অফ স্ট্রেংথ অফ মেটেরিয়াল, অনেকটা আমরা কভার করে নিয়েছি, ওকে ফাইন, আর বুধবার দিনে কন্টিনিউশন করবে, ওকে, দিয়ে আস্তে আস্তে দিয়ে অঙ্কটা ঢুকবো, ঠিক আছে, কোনো ডাউট থাকলে পরের সপ্তাহ আমাকে জিজ্ঞেস করে নিও, ওকে গাইস, ক্লিয়ার, সো দ্যাটস ইট।